জীবনে কখনো কল্পনাও করিনি যে একজন বিধবা মেয়েকে বিয়ে করতে হবে, তাও নিজের ইচ্ছায় নয় বরং মায়ের চাপে পড়ে। না, তাকে মহিলা বললে ভুল হবে, সে এখনো তরুণী, বয়সে হয়তো আমার চেয়ে 2 বছরের ছোট হবে, তবে তার কোলে একটা মেয়ে আছে। যে সত্যটা আমি মেনে নিতে পারিনি, এখনো পারছি না। আমি চেয়েছিলাম আমার বিয়েটা হোক ভালোবাসার সামওয়ানের সঙ্গে, নট সামওয়ান এলসেস লেফট ওভার। কিন্তু মা বারবার বললেন, ওর মা আমার ছোটবেলার বান্ধবী, তাছাড়া মেয়েটা অনেক ভালো শিক্ষিত, বাচ্চা থাকলেও তো আর জীবন থেমে থাকে না, তুই মানুষ করবি। আমি কিছু না বলে নীরবে সম্মতি জানালাম, মুখে কিছু না বললেও মনে ঘৃণা, রাগ আর হতাশা জমে রইল। আজ সেই রাত, বিয়ের প্রথম রাত। ঘরে ঢুকে চোখে পড়লো সাজানো বিছানা, ফুলের গন্ধে ভরা ঘর, আর এক লাল শাড়ি পরে মাথা নিচু করে বসে থাকা তরুণী সিরাত। দেখতে অসম্ভব সুন্দর। তাকে প্রথম দেখায় এক মুহূর্তের জন্য কেমন যেন থমকে গিয়েছিলাম, কিন্তু পর মুহূর্তেই মনে পড়লো সে একজনের স্ত্রী ছিল, একটা বাচ্চার মা। এই বিবেচনায় তার সৌন্দর্যও যেন ফিকে হয়ে গেল। তারপর চুপচাপ এগিয়ে গিয়ে মাথার পাগড়িটা ছুঁড়ে ফেললাম বিছানার কোণে। সিরাত চমকে উঠল, কিন্তু কোনো কথা না বলে মাথা নিচু করে বসে রইল। আমি ঠান্ডা অথচ কাটায় মরণে কণ্ঠে বললাম, দেখুন, এই বিয়েটা আমি নিজের ইচ্ছাই করিনি, মায়ের আবেগে বাধ্য হয়েছি। আপনি আমার স্ত্রী কেবল কাগজে কলমে, মোটেই বাস্তবে নয়। আমি আপনাকে স্ত্রী হিসাবে স্বীকার করব না, আর আপনার মেয়েকেও আমার সামনে আনবেন না। আপনার কোনো অধিকার আমার উপরে নেই, সেটা বুঝে চলবেন। বলে দরজাটা ধাক্কা দিয়ে বের হয়ে এলাম। পিছনে হালকা ফোপানের শব্দ পেলাম, কিন্তু ভান করলাম আমি যেন কিছুই শুনিনি। তারপর আমি ছাদে উঠে গেলাম। রাতটা ছিল অপূর্ব সুন্দর, আকাশের উপরে চাঁদ, ঠান্ডা হাওয়া। তবুও মনে হচ্ছিল আমার জীবনটা যেন অন্ধকারে হারিয়ে গেল। শেষমেশ আমি একজন অন্যের ফেলে যাওয়া সম্পর্কের খুঁটির সাথে আটকে গেলাম। মায়ের উপর রাগে গা জ্বলছিল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিচে নেমে অন্য একটা রুমে চলে গেলাম এবং শুয়ে পড়লাম। পরদিন থেকে আমি সিরাত এবং তার মেয়েকে এড়িয়ে চলতে শুরু করলাম। একটা নিঃশব্দ গৃহিণীর মতো সিরাত ঘর গুছায়, রান্না করে, কাপড় কাচছে। তার 1 বছরের বাচ্চা নাইরা হামাগুড়ি দিয়ে ঘরের এমাথা হতে ওমাথা যায়। আমি যখন সন্ধ্যায় বাসায় ফিরি, তখন আমাকে দেখে এক কোণে বসে মিটিমিটি হাসি আর কিছু বলার ট্রাই করে, কিন্তু আমি গ্রাহ্য না করে চোখ ফিরিয়ে নিয়ে সোজা নিজের রুমে ঢুকে পড়ি। সিরাত খাবার রেখে যায় দরজার পাশে, চোখ তুলে তাকায়ও না, আমিও তাকাই না। দুজন দুজনকে অদৃশ্য ভেবে চলি। একদিন ঘরে ফিরে তো আমার মাথায় রক্ত উঠে গেল। ঘরে ফিরে দেখি সবকিছু আমার রুমের এলোমেলো, ডায়েরিগুলো ছড়ানো বালিশ মেঝেতে, খাতাগুলো ছেঁড়া, মাথা যেন আকাশ ভেঙে পড়লো। চিৎকার দিয়ে উঠলাম, নাইরা! সিরাত দৌড়ে এসে মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা এবং বলতে শুরু করলো, জি জি, কি হয়েছে বলুন আমায়। আমি রেগে গজগজ করতে করতে বললাম, আপনার মেয়েকে বলছি না আমার রুমে ঢুকতে দিবেন না। একই অবস্থা, একবার বললে কান পর্যন্ত পৌঁছানো কথা। আমার এমন কথা শুনে সিরাত হাঁটু গেড়ে আমার পায়ে পড়ে গেল এবং করুণ সুরে বলতে শুরু করলো, দয়া করে ওকে কিছু বলবেন না, ও তো ছোট্ট, ও কিছুই বোঝে না, আর আমি ওকে দেখে রাখতে পারিনি, সব ভুল আমারই, এমনটা আর কখনোই হবে না, প্লিজ ওকে কিছু বলবেন না। তার চোখের জল আমার পায়ে ঝরে পড়ছে, কিন্তু এতে আমার একটুও দয়া নয়, উল্টা বিরক্ত বাড়লো। চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলাম। তারপর অনেক রাতে বাসায় ফিরে এসে রুমের দিকে তাকাতেই আমি যেন চমকে গেলাম। রুমটা একবারে গোছানো, আগের থেকেও বেশি পরিপাটি। বিছানার চাদর থেকে শুরু করে সবকিছু যেন চকচক করছে। এমনটা দেখে মনটা অদ্ভুতভাবে হালকা হতে লাগলো। শরীরটা এলিয়ে দিলাম বিছানায়। লাইট অফ, ফ্যান অন। হঠাৎ পাশের রুম থেকে এক চাপা কান্নার আওয়াজ কানে ভেসে এলো। সিরাত আবারও কান্না করতেছে, কিন্তু এবারও আমি গ্রাহ্য করলাম না। আগের মতো কিছু না শোনার ভান করে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। সিরাত কান্না করছিল, জানালা বন্ধ, তবুও তার কান্নার শব্দ ঠেকিয়ে রাখা যায়নি। আমি পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু সেই চাপা কান্নার শব্দটা কেমন যেন বুকের ভিতরে খোঁচা দিয়ে যাচ্ছিল। মনে মনে ভাবতে শুরু করলাম, আচ্ছা, এই মেয়েটা প্রতিদিন আমার এত অবহেলা, ঘৃণা, চিৎকার সবকিছু সহ্য করে যাচ্ছে কিভাবে? এটা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। পরদিন খুব সকালে ঘুম ভাঙলো চায়ের গন্ধে। রুমের দরজা খুলে দেখি ছোট একটা ট্রেতে চা রাখা, চায়ের কাপের পাশে ছোট একটা চিরকুট রাখা। চিরকুটে সুন্দর করে লেখা ছিল, আপনার তো সকালে মাথা ব্যথা করে, তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, ভালো লাগলে বলবেন। চোখ যেন আটকে গেল, ভালো লাগলে বলবেন কথাটায়। মনে মনে ভাবলাম, এতটা অপমানের পরেও মেয়েটা এখনো কি করে আমার পছন্দের জিনিসগুলো মনে রাখে। তারপর চা খেয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। সেদিন বিকেলে ঘরে ফিরতেই নাইরাকে দেখি দরজার সামনে দাঁড়িয়ে, মুখে মিটিমিটি হাসি, আমার দিকে ছোট ছোট হাত বাড়িয়ে বলল, আক্কু। আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠলো। এই প্রথম সে আমাকে কিছু বলতে চাইলো। আমি চোখ সরিয়ে চলে গেলাম, কিন্তু তার সেই নিষ্পাপ মুখটা আমার মনে গেঁথে রইল। আমার স্ত্রী সিরাত দূর থেকে সবকিছু দেখতেছিল, কিন্তু কিছুই বলল না। কয়েকদিন এভাবেই কেটে গেল। আমার চুপচাপ আসা যাওয়া, সিরাতের নীরব সেবা, নাইরার ছোট ছোট হাসি। একদিন রাতে দেখি আমার মাথার কাছে ব্যথার ওষুধ রাখা আর একটা চিরকুটে লেখা, আজ মাথা ব্যথার কথা বলছিলেন দুপুরে, তাই ওষুধটা রেখে গেলাম, সময় করে খেয়ে নিবেন।
আমি অবাক হয়ে চিরকুটটা পড়ছিলাম। আমার মুখে কেউ এত বছর পরে মমতা ছুঁয়ে দিল যেন। রাত গভীর হতে থাকলো, চোখে ঘুম আসছে না। ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ, তারপর নিচে নেমে ধীরে ধীরে সিরাতের ঘরের দিকে এগোলাম। ভিতর থেকে নাইরার হালকা হাসির শব্দ আসছে। দরজার ফাঁক দিয়ে দেখলাম সিরাত তাকে ঘুম পাড়ানোর ট্রাই করতেছে এবং সরা বলতেছে। সরাটা এমন ছিল আকাশেতে লুকায় চাঁদ। চুপটি করে নাইরা ঘুমাও আজ। তার গলার স্বর কি শান্ত, কি কোমল, একদম মায়া ভরা। এই প্রথমবার তার কণ্ঠ শুনে আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। একটা বাচ্চার মা হয়েও সে যেন এখনো নিজের সমস্ত ভালোবাসা দিয়ে চারপাশের অন্ধকার সরিয়ে দিচ্ছে। আমি ধীরে ধীরে পিছনে ফিরলাম। আমার ভেতরে কোথাও যেন একটা নরম বাতাস বইছে। ঘৃণার কাঁটা ভেঙে কিছু একটা গলে যাচ্ছে ধীরে ধীরে। তবুও আমি জানি আমি এখনো প্রস্তুত নই এই ভালোবাসা স্বীকার করার জন্য, এই ছোট মেয়েকে মেয়ে বলে স্বীকার করার জন্য। তবুও কোথায় যেন কিছু বদলে যাচ্ছে। যাই হোক, দোটানার মধ্যে পড়ে গেলাম। তাকে দেখে মুগ্ধ হলেও যখন মনে হয় সে অন্য কারো স্ত্রী ছিল, তার প্রতি ঘৃণা চলে আসে। জীবন আমাকে কোথায় নিয়ে আটকালো, এই ভাবনা ভাবতে ভাবতে ওই দিন ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম ভাঙতেই চোখে পড়লো আরেকটা চিরকুট। চিরকুটে লেখা ছিল, আপনার শার্টগুলোতে বোতাম লাগাতে দিয়েছি, কাল অফিসে পরে যেতে পারবেন। আমি রাগে গরম হয়ে উঠলাম। মনে মনে বললাম, কে বলেছে তাকে আমার জামা কাপড়ে হাত দিতে? তারপর আগে গজগজ করতে করতে নিচে নেমে আসলাম। সিরাত রান্নাঘরে এক মনে ডাল নাড়তেছে, চোখে কালি, মুখে ক্লান্তি। আমার উপস্থিতি টের পেয়ে ঘুরে দাঁড়ালো। আমি ঠান্ডা অথচ বিষাক্ত কণ্ঠে বললাম, শুনুন, আপনি আবার আমার জিনিসে হাত দিয়েছেন কেন? আমি যদি আপনাকে কিছু না বলি তার মানে এই না যে আপনি আমার বউ হয়ে গেছেন। সিরাতের মুখে কোনো কথা নেই, মুখটা নিমেষেই কালো হয়ে গেল। তবুও মুখটা নামিয়ে বলল, মাফ করবেন, জামাগুলো খোলা ছিল, মনে হলো বোতাম ছিঁড়ে গিয়েছে তাই। আমি বললাম, আপনার কোনো কিছু ভাবার দরকার নাই, করারও দরকার নাই। আপনি কেবল এখানে আছেন মা বলেছে তাই, এর বাইরে কিছুই না। সিরাত আবারও চুপ, ওর চোখে পানি, কিন্তু সে সেটা আড়াল করতে জানে। আমি ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। রাস্তায় হেঁটে যাওয়ার সময় হঠাৎ মনে পড়লো কয়েক রাত আগে সে আমার মাথার পাশে ওষুধ রেখে দিয়েছিল। এই স্মৃতিটা যেন এক মুহূর্তের জন্য কোমলতা এনে দিল মনে, কিন্তু সাথে সাথে মনটা আবার গর্জে উঠলো। সে একজনের স্ত্রী ছিল, একটা সন্তানের মা। ওর চা, ওর ওষুধ, ওর মমতা, এসব আমাকে স্পর্শ করতে পারবে না। আমি এমন ভালোবাসা চাই না, কখনো চাইও নি। দিনের পর দিন যায়, রাতের পরে রাত। নাইরার হাসি, সিরাতের নীরব যত্ন, সবকিছু ধীরে ধীরে একটা অদৃশ্য ছায়ার মতো পিছনে লেগে থাকে আমার। কিন্তু তবুও তাদের উপস্থিতি যেন আমার নিঃশ্বাসে বিষ মেশায়। রাতে ঘরে ফিরে দেখি সিরাত দরজার পাশে বসে আছে, হাতে নাইরার ছোট বোরজোড়া সেলাই করছে। আমার দিকে তাকিয়ে বললো না কিছু। আমি চুপ করে চলে গেলাম নিজের ঘরে। ঘরের দরজা বন্ধ করেই আয়নার সামনে দাঁড়ালাম। আয়না চোখ পড়তে হঠাৎ যেন নিজের মুখটা অপরিচিত মনে হলো। আমি কি হয়ে যাচ্ছি? এতটা নিরীহ একটা মেয়ের সঙ্গে এত খারাপ আচরণ কিভাবে করি? শুধুমাত্র তার অতীতের জন্য কিভাবে তার সাথে এতটা খারাপ ব্যবহার করি? কিন্তু পর মুহূর্তেই আবার মনে পড়লো, আমি তো এমন ভালোবাসা চাইনি। আমি আবারও নিজেকে প্রশ্ন করলাম, সে কি সুন্দর? হ্যাঁ, কিন্তু সেটা আমার জন্য না। সে কি ভালো? হতে পারে, কিন্তু আমি তো তাকে চাইনি। সে কারো বউ ছিল, কারো সন্তান জন্ম দিয়েছে। আমার অনুভূতি তার প্রতি গলে যাবে, এটা কখনোই হতে দেওয়া যাবে না। আমি আবারও নিজেকে প্রশ্ন করলাম, সে কি সুন্দর? হ্যাঁ, কিন্তু সেটা আমার জন্য না। সে কি ভালো? হতে পারে, কিন্তু আমি তো তাকে চাইনি। সে কারো বউ ছিল, কারো সন্তান জন্ম দিয়েছে। আমার অনুভূতি তার প্রতি গলে যাবে, এটা কখনোই হতে দেওয়া যাবে না। আমি নিজেই নিজের সাথে যুদ্ধ করতে লাগলাম। সেই রাতে জানালার পাশে দাঁড়িয়ে চাঁদ দেখছিলাম। চাঁদের আলোয় হঠাৎ দেখি সিরাত নাইরাকে কোলে নিয়ে জানালার পাশে এসে দাঁড়িয়েছে। ওদের ছায়াটা আমার জানালার দিকে এসে পড়লো, মা ও মেয়ের ছায়া। এমনকি ছায়াটাও যেন কেমন পূর্ণতা বয়ে আনছিল। কিন্তু আমি চোখ ফিরিয়ে নিলাম। মনে মনে ভাবলাম, এই ছায়া আমার নয়, এই পরিবার আমার নয়। আমি কিছুতেই নিজেকে তাদের মায়ায় হারাতে দিব না। ওদিন রাতেও দোটানার মধ্যেই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে মনটা ফ্রেশ করার জন্য সকাল সকাল বাইরে চলে গেলাম। সারাদিন পর সন্ধ্যায় বাসায় ফিরলাম। সিরাত হয়তো দিনে কয়েকবার ফোন দিয়ে খোঁজ খবর নিত, কিন্তু আমার কড়া মেজাজ এবং ভয়ের কারণে ফোন দেওয়ার সাহস পাইনি। সন্ধ্যায় যখন আমি ক্লান্ত হয়ে বাসায় ফিরলাম, ঘরে ঢুকেই দেখি টেবিল গোছানো, খাবার গরম, আর দরজার পাশে দাঁড়িয়ে আছে সিরাত, মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আমি এক পলক তাকিয়ে বললাম, তোমাকে আমি বলছিলাম না আমার সামনে আসবে না? তোমার মুখ দেখলেই আমার মাথা গরম হয়ে যায়, তুমি কি সেটা বোঝো না? একবার কথা বললে কানে যায় না? সিরাত কিছুই বললো না, চোখ নামিয়ে থাকলো। আমি খেপে গিয়ে বললাম, শোনো, তুমি দেখতে সুন্দর ঠিক, কিন্তু তুমি একজনের ফেলে যাওয়া জীবন। আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না, বুঝলে? আর তোমার মেয়ের হাসির আওয়াজ আমাকে যেন আঘাত করে, তাকে একটু দূরে রাখবা। সিরাত এবার একটু কেঁপে উঠলো, তবুও কিছু বললো না, শুধু ঠোঁট কামড়ে চোখের জল চেপে রাখলো। তারপর আমার মা এসে বলল, বাবা এমন করে কথা বলিস না, মেয়েটা কি দোষ করেছে বল? জীবন তো তাকে এমন করেই শুয়েছে। আমি মায়ের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললাম, তুমি চুপ থাকো মা, সব দোষ তোমারই। তোমার সেই বন্ধুত্বের আবেগে আজ আমাকে একজন বিধবা মেয়েকে বিয়ে করতে হয়েছে। তোমার জন্যই আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমার এমন কথা শুনে মা স্তব্ধ, চোখে মুখে ব্যথা, কিন্তু কিছুই বলল না। আমি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম।
মা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে সিরাতের কাছে এসে তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, মা, আমার ছেলেটা খারাপ না, ওর মাথায় এখন ঘৃণার পাহাড় জমে আসছে, সময় লাগবে সবকিছু বলতে, তুই একটু ধৈর্য ধর মা, আমি আছি তো তোর পাশে, একদিন দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। সিরাত, আমার নাইরাকে আমি খুব ভালোবাসি, ও তো আমার চোখের মণি। সিরাত এবার ভেঙে পড়ে মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমি তো কিছুই চাইনি আম্মু, আমি শুধু চেয়েছিলাম একটু সম্মান, একটু শান্তি। মা চুপচাপ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে থেকো মা, আমার ছেলেটা একদিন ঠিকই তোমাকে নিজের করে নিবে, তুমি ভেঙে পড়ো না, তুমি যতটা শক্ত মেয়ে আমি জানি তুমি ঠিকই পারবে। মায়ের এমন কথা শুনে সিরাত চোখের জল মুছে ফেললে এবং একটা ছোট হাসি দিয়ে মাথা নাড়ে। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার নাম হচ্ছে সাজিদ। সেই রাতে আমি বিছানায় শুয়ে জানালার বাইরে তাকিয়ে রইলাম করুণ চোখে। আমার চোখে ঘৃণা, মনের গভীরে যেন একটা অজানা খসখসে যন্ত্রণা বয়ে যাচ্ছে। তবু আমি স্বীকার করি না, না সিরাতকে, না তার মেয়েকে, না নিজের যন্ত্রণাকে। আমার জীবনের প্রতিটা সকাল এখন একঘেয়ে, আর প্রতিটা রাত শেষ হয় একটা অজানা যন্ত্রণায়। আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি, না ভালোবাসায় নয়, শুধুমাত্র ঘৃণায়। ঘৃণাকে এখন আপন করে নিচ্ছি, কারণ তাতে কমপক্ষে নিজের সামনে ছোট হতে হয় না। সিরাতও এখন আগের মতোই থাকে, চুপচাপ বিনয় একটা নিঃশব্দ ছায়ার মতো। আর নাইরা ছোট ছোট পায়ের হামাগুড়ি দেওয়ার শব্দ, ওর খিলখিল করা হাসি, সবকিছুই আমার কাছে একটা অসহ্য কাটার মতো। এমনকি আমার আম্মু যখন নাইরাকে কোলে নেয় তখন আমার গা জ্বলে, ও যখন হাসে তখন আমি সহ্য করতে পারি না। মাঝে মাঝে বলেই ফেলি, মা, তুমি ওর সাথে এত মেশো কেন? তুমি তো আমার মা, ও তোমার কে? আমার আম্মু একটু থেমে মৃদু হেসে বলে, তুই বুঝবি না রে বাবা, মা হওয়া এমনই, কোল ফাঁকা থাকলে যে কারো দুধের গন্ধকেও আপন মনে হয়। আমি কোনো উত্তর দেই না, তবে মনে মনে শুধু একটা কথা বাজে, দুধের গন্ধ না মা, ওর গায়ে অন্য কারো স্পর্শ লেগে আছে, ও তো আমার কিছুই না, ও তো কারো ফেলে যাওয়া ছায়া। কথাগুলো মনে মনে বলতে বলতে রুমে চলে আসি। এক কথায় আমার স্ত্রী সিরাত এবং তার মেয়েকে আমি সহ্যই করতে পারি না। আজ সকালেও ঝগড়া হয়ে গেল। আমি চা খেতে বসছিলাম, সিরাত এসে চুপচাপ আমার সামনে কাপটা রাখলো, আর নাইরা আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, বাবা। এমনিতেও তাদের আমার সহ্য হয় না, তার উপর আমাকে বাবা বলে ডাকাতে রাগে আমি যেন গজগজ করতেছিলাম। আমি রেগে গিয়ে সিরাতকে বললাম, এই শব্দটা আরেকবার মুখ থেকে উচ্চারণ করলে আমি তোর মুখ ফেলবো। শিখিয়ে দাও মেয়েকে, তাই না, যে আমি ওর বাবা? আমার এমন কথা শুনে সিরাত কেঁপে উঠলো এবং নাইরাকে বলল, মা, তাড়াতাড়ি আমার কোলে এসো। এটা বলে নাইরাকে কোলে তুলে নিল। হঠাৎ আমার আম্মুর উপস্থিতি। আম্মু বলল, তুই এত খারাপ হয়ে যাচ্ছিস কেন রে সাজিদ? তুই এই অবুঝ শিশুটাকে কিছুতেই দোষ দিতে পারিস না। আমি দাঁড়িয়ে তীব্র কণ্ঠে বললাম, তুমিই তো আমাকে ফাঁদে ফেলেছ মা, তোমার বন্ধুর মেয়েকে বাঁচাতে গিয়ে আমার জীবনটাকে বিষ করে দিলে। তোমার জন্য আজ একটা বিধবা মেয়েকে আমি বিয়ে করতে বাধ্য হলাম। তোমার জন্যই আমার বিছানাটা এখন ভাগাভাগি করা একটা দায়। আমার কথা শুনে মা স্তব্ধ, চোখে পানি চলে এলো তার। সিরাত তৎক্ষণাৎ নিচের দিকে মাথা নামিয়ে ফেললো, চোখে পানি জমে উঠলো তার। মা আমার দিকে তাকিয়ে বলল, তুই যাই বলিস না কেন বাবা, আমি জানি তুই খারাপ না, তোর ভিতরটা নরম। সিরাত মা, তুই একটু ধৈর্য ধর, একদিন দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। আমার ছেলে একদিন তোকে আপন করে নেবেই, আর আমার ফুটফুটে নাইরাকেও একদিন মেয়ে হিসেবে গ্রহণ করবে। কথাগুলো শুনে আমার রাগ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। মনে মনে বললাম, আশায় থাকো, কোনোদিনও আপন করে নিব না, যেভাবেই হোক এই জীবন থেকে আমি নিজেকে মুক্ত করেই ছাড়বো। এটা বলে চুপচাপ বেরিয়ে গেলাম দরজাটা ধাক্কা দিয়ে। আমার মুখে ঘৃণা ছিল, কিন্তু ভিতরে জানি না কেন যেন ব্যথা অনুভব করছিলাম। আমি হাঁটতে হাঁটতে ভাবছিলাম, একটা বাচ্চার মুখে বাবা শব্দটা এত ভারী লাগে কেন? সিরাতের সাথে এত খারাপ ব্যবহার করা কি ঠিক হয়েছে? কেন ওর কান্না শুনলে আমার বুক চেপে আসে? কেন সিরাতের চোখের পানি আমাকে রাগিয়ে তোলে, আবার শান্তও করে ফেলে? কিন্তু না, একদমই তাদের প্রতি দুর্বল হলে চলবে না। এইসব আবেগ দুর্বলদের জন্য। আমার ঘৃণাই আমার একমাত্র শক্তি। আমি সেই শক্তির হাত ধরে বাঁচতে শিখে গিয়েছি। এমনিতেও প্রচন্ড মানসিক চাপের মধ্য দিয়ে জীবন পার করতেছি, দোটানার মধ্য দিয়ে যাচ্ছি। এমন সময় হঠাৎ খবর পেলাম অফিসের নতুন পরিকল্পনা, ফ্যামিলি সহকারে নাকি ভ্রমণে যাবে। অফিসের হঠাৎ এমন পরিকল্পনা যেন আমার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো। আমি কিছুতেই যেতে চাইনি, তবু অফিস থেকে জোরাজোরি করাতে আমি বাধ্য হয়ে রাজি হই। এটা একটা অফিসিয়াল ট্যুর, সঙ্গে ফ্যামিলি নিয়ে যাওয়া বাধ্যতামূলক। ম্যানেজার আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, ওয়াইফ নট অনলি কনসিডার্ড অ্যাবসেন্ট। ওয়াইফ এই শব্দটা যেন কাটার মতো লাগে। যাই হোক, কি আর করার, চাকরি ঠিক রাখতে হলে অফিসের রুলস তো মানতেই হবে। বাসায় এসে দেখি সিরাত মায়ের কোলে শুয়ে আছে, সাথে নাইরাও আছে। কি সুন্দর দৃশ্য, যেন মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে ফ্যামিলি তারা। কিন্তু আমার রাগের কাছে এসব কিছু তুচ্ছ। আমার উপস্থিতি টের পেয়ে সে দ্রুত খাবার রেডি করলো। আমি ফ্রেশ হয়ে টেবিলে বসলাম। খেতে খেতে বিরক্ত নিয়ে বললাম, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। সিরাত ভয়ে ভয়ে নিচু কণ্ঠে বলল, না মানে কোথায়? আমি বিরক্ত হয়ে বললাম, অফিস থেকে ট্যুরে যাবে। সিরাত বলল, ও আচ্ছা। বিয়ের পরে এই প্রথমবার সিরাত তার হাজবেন্ডের সাথে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পাচ্ছে। প্রত্যেকটা মেয়েরই এটা একটা স্বপ্ন। হয়তো মনে মনে খুশিও হয়েছে, কিন্তু সেই খুশিটা আর স্থায়ী হতে দিলাম না। আমি আবারও গম্ভীর কণ্ঠে বললাম,
তবে মনে রেখো, নিয়ে যাচ্ছি এর মানে এই না যে আমি তোমাকে মেনে নিয়েছি। জাস্ট আমার চাকরির ভালোর জন্য তোমাকে নিচ্ছি। তোমাকে আমি স্ত্রীর অধিকার কখনো দিতে পারবো না। সো ওখানে গিয়ে শুধু অভিনয় করে থাকবে, আমার উপর কোনো অধিকার দেখাতে আসবে না। সিরাতের মুখটা যেন নিমেষেই কালো হয়ে গেল। নিচু কণ্ঠে বলল, আচ্ছা। যাওয়ার দিন সকালবেলা সিরাত বলল, নাইরাও যাবে আমাদের সঙ্গে। রাগে তো আমার গা গজগজ করতেছিল। আমার আম্মু বলে উঠলো, অবশ্যই, বাচ্চাকে রেখে আবার কোথায় যাবে। মায়ের এমন কথা শুনে আমার ভিতরটা জ্বলছিল। তবুও কিছু না বলে চুপচাপ গাড়িতে উঠে পড়লাম এবং রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে। অফিসের সব স্টাফরা আগে ওখানে ফ্যামিলি সহকারে আসবে, তারপর ওখান থেকে পাহাড়ের রিসোর্টের উদ্দেশ্যে রওনা হবে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম। ইতিমধ্যে সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল। আমরা যেতে কিছুক্ষণের মধ্যে গাড়ি আপন গতিতে চলতে শুরু করলো। সবাই সবার স্ত্রীর সাথে হাসি খুশি সময় পার করতেছে, মজা করতেছে। এদিকে সিরাত জানালার পাশে বসে নাইরাকে নিয়ে প্রকৃতি উপভোগ করতেছে। যদিও আমাদের মধ্যে সম্পর্কটা গভীর নয়, তবুও বাইরের কাউকে বুঝতে দেওয়া যাবে না। এজন্য আমি নিজে থেকেই সিরাতের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করলাম। আমার কলিগ আবির বলল, সাজিদ সাহেব, আপনারা কি সুন্দর কাপল। আপনাদেরকে দেখলেই বোঝা যায় যে আপনারা অনেক সুখে আছেন। কথাটা শুনে ভিতরটা যেন কেঁপে উঠলো। কয়েক সেকেন্ড সিরাতের দিকে তাকিয়ে থাকলাম। ওদিকে আবির সাহেবের স্ত্রী এমন কথা শুনে রেগে গিয়ে বলল, ও আচ্ছা, তার মানে আমাকে নিয়ে তুমি সুখী নয়। বাসায় চলো, মজা দেখাবো। আবির সাহেবের স্ত্রীর কথা শুনে আমি সহ সবাই হো হো করে হেসে উঠলো। যাই হোক, খুব আনন্দের মধ্যেই কাটছিল সময়টুকু। একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল সিরাতের প্রতি। তারপর আমি তার হাতে হাত রেখে প্রকৃতি উপভোগ করতে লাগলাম এবং নাইরাকেও কোলে তুলে নিলাম। আমার এমন আচরণে সিরাত যেন মুগ্ধ হয়ে গেল। সত্যি বলতে প্রথমবার কোলে নেওয়ায় মনের ভেতরে অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে নাইরার প্রতি। আমাদের দেখে সত্যি মনে হচ্ছিল যে খুবই হ্যাপি একটা ফ্যামিলি আমরা। যাই হোক, অনেকক্ষণ পরে আমরা গন্তব্যে পৌঁছালাম। জায়গাটা বেশ সুন্দর, ঠান্ডা হাওয়া, সবুজে ঘেরা। সহকর্মীরা যার যার পরিবার নিয়ে এসেছে। হাসি, গল্প, ছবি সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ। কিন্তু মুহূর্তেই কেমন যেন আমার মনটা পরিবর্তন হয়ে গেল। সিরাতের প্রতি ঘৃণা কাজ করতেছিল। আমি একটু চুপচাপ হয়ে গেলাম। অন্যদিকে সিরাত ও নাইরাকে কোলে নিয়ে এক কোণে চুপচাপ বসে আছে। আমি মাঝে মাঝে তার সাথে গিয়ে ভালো ব্যবহারের অভিনয় করি। এজন্য আমাদের মধ্যে যে দূরত্বটা, সেটা অন্যরা কেউই বুঝতে পারে না। আমার সহকর্মীর স্ত্রীরা সিরাতের পাশে গিয়ে তার সাথে কথা বলতে শুরু করলো। সিরাতও তাদের সাথে তাল মিলাতে শুরু করলো এবং একজন হঠাৎ করে নাইরাকে কোলে নিয়ে বলতে শুরু করলো, বাহ, আপনার মেয়েটা কি কিউট, আপনার মতো একদম পুতুল পুতুল লাগে। এমন কথা শুনে সিরাত হঠাৎ হেসে ফেললো। তাকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। নরম সূর্যের আলোয় তার গালটা চকচক করছিল। তাকে যত দেখি ততই মুগ্ধ হই। পরক্ষণে মনে মনে ভাবি, এই অনুভূতি আমার উচিত নয়। তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিলাম। একটা সময় দেখি সিরাত হেসে ফেলছে। তাকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। নরম সূর্যের আলোয় তার গালটা চকচক করছিল। আমিও তাকে দেখে চমকে উঠি। পরক্ষণে মনে মনে ভাবি, না না, এই অনুভূতি আমার উচিত নয়। তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিলাম। রিসোর্টের শেষ রাতে একটা ফর্মাল পার্টির আয়োজন করা হলো। সবাই সাজুগুজু করে এসেছে। আমি ব্ল্যাক শার্ট আর জিন্স পরে আয়নার সামনে দাঁড়ালাম। নিজেকে দেখে মনে হচ্ছিল মুখে যেন অন্ধকারের ছায়া জমে আসছে। ঘর থেকে বের হতে যাব, এমন সময় পিছনে কাচের আওয়াজে আমি থমকে দাঁড়ালাম। তাকিয়ে দেখি দরজায় একটা পরী দাঁড়িয়ে আছে। সিরাত দরজায় দাঁড়িয়ে আছে। রেড গোল্ডেন টাচের শাড়ি পরা, মুখে হালকা সাজ, চোখে শুধু লজ্জা আর লজ্জা। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম তার দিকে। তারপর কিছু না বলে সোজা হেঁটে চলে গেলাম এবং মনে মনে ভাবলাম, না, এই সৌন্দর্য আমার জন্য নয়। সে আমার কেউ না। এই চোখ, এই মুখ, এটা আমার জীবনের কোনো অংশ নয়। তারপর লোক দেখাতে হাসি মুখে দাঁড়িয়ে রইলাম সবার মাঝে। পার্টির শেষ ভাগে একটা গেম খেলা হচ্ছিল, নো ইয়োর পার্টনার, একটা কাপল কুইজ। এই রে, কাজ সেরেছে। আমি হঠাৎ করে এই খেলার নাম শুনে পিছনে সরে যাই। এড়িয়ে যেতে চেয়েছিলাম, ভাবছিলাম পাশ কাটিয়ে বেরিয়ে যাব, কিন্তু হোস্ট বলল, সাজিদ ভাই, আপনি আর ভাবি তো একদম গোল্ডেন কাপল, প্লিজ স্টেজে আসুন। সবার হাততালিতে আমার আর কিছু করার রইল না। জোর করে হাসি চেপে রেখে স্টেজে উঠলাম। সিরাত নাইরাকে কোলে নিয়ে আমার পাশে দাঁড়ালো। হোস্ট প্রথম প্রশ্ন করলো, আপনার স্ত্রীর ফেভারিট রং কি? আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, লাল। সিরাত আসতে বলল, না, সবুজ। সবাই হেসে উঠলো। পরের প্রশ্ন, আপনার স্ত্রী কফি পছন্দ করে নাকি চা? আমি বললাম চা। সিরাত মাথা নাড়ালো এবং বলল, না, কফি। আমি আসতে বললাম, তুমি এত কিছু করো, কিন্তু নিজের সম্পর্কে তো কখনো আমাকে কিছুই জানাও না। সিরাত ফিসফিস করে বলল, জানানোর সুযোগ কই? আমি এক মুহূর্ত থেমে গেলাম। এর পরের কোশ্চেনটা ছিল একটু ফানি। সিরাত আপু, সাজিদ ভাইয়া ঘুমাতে যাওয়ার আগে কি করেন? সিরাত একটু হেসে বলল, উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। সবাই হেসে গড়াগড়ি। আমি নিজেও হাসি থামাতে পারলাম না। শেষ প্রশ্ন, এই দম্পতির একে অপরের জন্য এক কথা একটা বার্তা। আমি কিছু বলতে যাচ্ছিলাম, সিরাত বলল, সহ্য। আমি থমকে তাকালাম। তারপর সবাইকে চমকে দিয়ে আমি বললাম, একমাত্র শব্দ শান্তি। কারণ সে কিছু বলে না, কিছু চায় না এবং সবকিছু নিজ হাতে ম্যানেজ করে রাখে। মুহূর্তটা যেন থমথমে হয়ে গিয়েছিল। তারপর সবাই হাততালি দিল
রাতে অনুষ্ঠান শেষে আমরা গাড়িতে করে বাসায় ফিরছিলাম। সিরাত নাইরাকে কোলে নিয়ে ঘুমাচ্ছিল। আমি জানালার বাইরে তাকিয়ে আছি। তবে আজ জানালার বাইরে তাকিয়ে মনে হচ্ছিল বাতাসটা একটু নরম, চাঁদটা একটু উজ্জ্বল। মাঝে মাঝে নিজের অজান্তেই গাড়ির আয়নায় তাকাচ্ছি, আর আমার চোখ বারবার আটকে যাচ্ছে সিরাতের নিঃশব্দ মুখে। এই মেয়েটা এত সহজে কেন ভেঙে পড়ে না? আমি কেন বারবার তাকিয়ে ফেলি ওর দিকে? ভিতরটা ধীরে ধীরে কেমন যেন নরম হয়ে আসছে। তবুও আমি নিজেকে বলি, এই অনুভূতি হয়তো সাময়িক, ঘৃণা বললে চলবে না। ভ্রমণ শেষে বাড়ি ফিরতেই মা সিরাতকে কাছে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, কেমন কাটলো রে মা পার্টিটা? সিরাত হালকা হেসে বলল, ভালোই, সাজিদ খুব সুন্দর করে সবকিছু সামলে নিল। আমি পাশে ছিলাম, কথাটা শুনে হালকা কেসে উঠলাম। মা চোখ টিপে বললেন, হ্যাঁ তাই নাকি? এবার দেখিস একটু একটু করে তোর বরটা পাল্টে যাবে। সিরাত চুপচাপ দাঁড়িয়ে রইল এবং মাথা নিচু করে রান্নাঘরে চলে গেল। নাইরাকে মা কোলে নিয়ে খেলতে শুরু করলো। সিরাত ভিতরে ভিতরে কষ্ট পেলেও তাকে দেখে মনে হচ্ছিল অনেকদিন পর ঘুরতে গিয়ে বেশ ভালো এনজয় করেছিল। সে একটু হাসি খুশি থাকার চেষ্টা করলেও এটা ভেবে হয়তো মন খারাপ হয়ে যায় যে আমি তার সাথে ভালো ব্যবহারের অভিনয় করি শুধুমাত্র মুহূর্তটাকে সুন্দর করার জন্য। বাস্তবে আমি তাকে সহ্যও করতে পারি না। যাই হোক, ভ্রমণ থেকে ফিরে মনের অজান্তে কেমন যেন হালকা অনুভব করছিলাম। সিরাতের প্রতি একটা অন্যরকম অনুভূতি কাজ করলেও তার প্রতি ঘৃণা আমার একটুও কমেনি। তার প্রতি যে ঘৃণা, সেটা আমার পিছুই ছাড়ছে না। মা হয়তো ভাবছিল যে সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু সে তো আর জানে না তার ছেলের অন্তরে সিরাতের প্রতি শুধু ঘৃণার পাহাড় জমে আছে। যে ঘৃণার পাহাড় আমাকে একদম চেপে ধরেছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মা হয়তো ভাবছিল যে সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু সে তো জানে না তার ছেলের অন্তরে সিরাতের প্রতি শুধুমাত্র ঘৃণার পাহাড় জমে আছে। যে পাহাড় আমাকে একদম চেপে ধরেছে, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে দিচ্ছে না। সিরাতের প্রতি আমার একটু অনুভূতি কাজ করলেও তার প্রতি ঘৃণা আমার একদমই কমেনি। তাকে দেখে যখনই মুগ্ধ হতাম, তার আচরণ যখনই আমাকে মুগ্ধ করত, ঠিক তখনই ঘন্টার মতো আমার কানে যেন বেজে উঠত। কেউ যেন বলছে, সাজিদ তুই কিন্তু সিরাতের মায়ায় ডুবে যাচ্ছিস, তুই কিন্তু গলে যাচ্ছিস, তোর নরম হলে চলবে না। সিরাত কারো ফেলে যাওয়া জিনিস, কারো ব্যবহার করা জিনিস। সে কারো বউ ছিল, সে কারো সন্তান জন্ম দিয়েছে, তোকে ভুলে গেলে চলবে না। তোর তো কিছুতেই কমতি নেই, তাহলে তুই কেন অন্যের ফেলে যাওয়া জিনিস নিয়ে সংসার করবি? তুই কেন তোর ভালোবাসার মানুষকে ছেড়ে তার মায়ায় পড়বি? আমার 2 বছরের একটা রিলেশন ছিল। ছোটবেলায় বাবা হারানোর পরে মা নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমাকে মানুষ করেছে। আমার মা আমার বাবাকে হারিয়েছে তাদের বিয়ের 3 বছরের মাথায়। তাদেরও রিলেশনের বিয়ে ছিল। আমার বয়স যখন 1 বছর, তখন তিনি আমাদেরকে ছেড়ে চলে যান। চাইলে আমার মা আমাকে মায়ের আদর থেকে বঞ্চিত করে তার নিজের স্বার্থে অন্য কাউকে বিয়ে করে সংসার করতে পারত, কিন্তু সে আমার ভবিষ্যতের কথা চিন্তা করে এত বড় একটা স্যাক্রিফাইস করেছে। এজন্য ছোটবেলা থেকে আজ পর্যন্ত মায়ের সেই স্যাক্রিফাইসের কথা চিন্তা করে তার কোনো কথার অবাধ্য হয়নি। এজন্য সে তার বান্ধবীর বিধবা মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করলেও আমি বাধা দিতে পারিনি। তবে আমি জানি আমার মনে অন্য কেউ আছে। কোনোদিনও আমি সিরাতকে মেনে নিতে পারি না, কোনোভাবেই আমি সিরাতকে মেনে নিতে পারি না। আজও আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলি। বিয়ের আজকে প্রায় 2 বছর এবং রিলেশনের বয়স 3 বছর। এরাও আমাকে এতটা ভালোবাসে যে বিয়ের এই 2 বছরের মধ্যে একটি দিনও সে আমার সাথে যোগাযোগ বন্ধ রাখেনি। এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা। আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হলেও সিরাতের সঙ্গে আজ পর্যন্ত আমি ফিজিক্যাল রিলেশনে যাইনি। কিভাবে যাব? মনের মধ্যে একজনকে রেখে অন্যজনের সাথে ফিজিক্যাল রিলেশন কিভাবে করব? মানুষ বলে পুরুষ নাকি দেহের পাগল হয়, কিন্তু আমি বলি যে পুরুষ সে কখনো দেহের পাগল হয় না। সে যদি কাউকে একবার মন থেকে ভালোবেসে ফেলে, তাহলে তার জন্য 1000টা নারীকে অবহেলা করতে পারে। আর যে কাপুরুষ, তাকে সবসময় নারীর দেহ টানে। ইরার প্রতি আমার ভালোবাসা ছিল পবিত্র। হয়তো এজন্য 2 বছরের মধ্যেও আমি একবারও সিরাতের সঙ্গে ব্যক্তিগত সময় পার করিনি। এদিকে ইরা আজও আমার জন্য অপেক্ষা করে। জীবনে আমাকে কোথায় নিয়ে ফাঁসালো, এই হিসাব মিলাতে মিলাতে আজকে আমি ক্লান্ত। নাইরার বয়স 3 বছর, একটু চালাকও হয়েছে, পাকা পাকা কথাও বলে মাঝে মাঝে। আমাকে বাবা বলেই ডাকে এখন। প্রথম যেদিন বাবা ডাকটি শুনেছিলাম, বাবা ডাকটা সূচের মতো শরীরে যেন ঢুকছিল। এরপর নাইরার নরম কণ্ঠে বাবা ডাকটা শুনতে শুনতে এখন অভ্যস্ত হয়ে গেছি। আজকাল ওকে আর তেমন বিরক্ত লাগে না। তবে ওর প্রতি যে মায়া কাজ করে, ব্যাপারটা এমনও না। পরিচিত মানুষের মতো মনে হয়, তবে আপন করতে পারিনি এখনো। সিরাতের প্রতি ঘৃণা জমতে জমতে আমি নিজের ব্যক্তিত্ব যেন দিন দিন হারিয়ে ফেলতেছিলাম। নিজের অজান্তে অনেক পরিবর্তন হয়ে যাচ্ছিল আমার স্বভাব। বিয়ের আগে আমি শান্তশিষ্ট এবং হাসি খুশি একটা ছেলে ছিলাম। কারোর সাথে কোনো ঝামেলা ছিল না, এমনকি কারোর সাথে উচ্চকণ্ঠে কথা বলতাম না। এক কথায় একটা ছেলেকে 10-এ 10 দেওয়ার জন্য যেসব গুণ থাকা দরকার সবকিছু আমার মধ্যে ছিল। কিন্তু বিয়ের পর প্রতিনিয়ত আমি নিজেকে হারিয়ে ফেলতেছিলাম। গাইস, তোমাদেরকে বিরক্ত করার জন্য দুঃখিত। আমার কোনো ফেসবুক পেজ নাই। তোমরা যারা ফেসবুক পেজ কিংবা অন্য চ্যানেল থেকে শোনো, তোমাদেরকে আমার অরিজিনাল চ্যানেলে আসার আমন্ত্রণ রইল। আমার অরিজিনাল চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। সামান্য কথায় চিৎকার করে উঠতাম, সামান্য ভুলে মায়ের সঙ্গেও খারাপ ব্যবহার করতাম, সামান্য বিষয় নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করতাম। আমি প্রতিদিন সকালে চা খেতে পছন্দ করি এবং সকাল ঠিক 7টার মধ্যে আমার চা লাগে।
সিরাত যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে এবং জেনেছে আমি সকালে চা খাই, তারপর থেকে আজ পর্যন্ত একদিনও 7টা থেকে 7টা 1 মিনিট হয়নি। ঠিক 7টার আগে সে আমার জন্য চা নিয়ে আসতো, কারণ সে জানে যে আমি সামান্য বিষয়ে অতিরিক্ত রেগে যাই। এমনিতেও তাকে আমার সহ্য হতো না, এজন্য আমার মন জোগাড় করে চলার চেষ্টা করতো। কিন্তু আজকে হলো একটু ব্যতিক্রম। তাড়াহুড়ো করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি আর 7টা বেজে গেছে। আজকে এখনো আমার রুমে চা আসলো না। চিৎকার করে মাকে ডাকলাম। মা বলল, কি হয়েছে রে বাবা, সকাল সকাল এভাবে চিৎকার করতেছিস কেন? আমি উচ্চকণ্ঠে বললাম, এই বাড়িতে কি শুধু ঘুম এবং খাওয়ার মানুষই আছে? সকালবেলা যে আমার চা লাগে সেটা কি কানে ঢুকিয়ে দিতে হবে রোজ আমাকে? একবার বললে হয় না? সব দোষ তোমারই, লাই দিতে দিতে মাথায় তুলে ফেলছো। আসলে রাগের মাথায় যে কি বলতেছিলাম নিজেই জানি না। আমাদের চেঁচামেচি শুনে সিরাত আস্তে মাথা নিচু করে আমার সামনে এসে বলল, দেখুন অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে আজকে সকালে উঠতে পারিনি, প্লিজ আমাকে মাফ করে দেন। এরপর থেকে আর কখনো এমনটা হবে না। আমি রাগ কন্ট্রোল করতে পারছিলাম না। চর মারতে যাবো এমন সময় নাইরা অস্পষ্ট কণ্ঠে বলল, বাবাই মাম্মামকে মেলো না। আমি থমকে গেলাম। অস্পষ্টভাবে আবার বলল, বাবাই মাম্মাম লাগতে মমি করছে, এপাস ওপাস করছে। নাইরাকে আর কিছু বলতে না দিয়ে সিরাত তাকে কোলে নিয়ে বলল, চুপ কর মা। নাইরার কথাগুলো ঠিক বুঝে উঠতে পারিনি। বিরক্ত হয়ে দরজা ধাক্কা দিয়ে অফিসে চলে গেলাম। এদিকে মা সিরাতকে বলল, সিরাত মা, আমি জানি তোর কষ্টে বুক ফেটে যাচ্ছে, কিন্তু কি আর করার বল, ছেলেটা তো এমন ছিল না। একটু ধৈর্য ধর মা, দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। সিরাত মনে মনে বলল, ধৈর্য ধরতে ধরতে আজকে 2 বছর। ঠিক হলে এতদিনে হতো। আসলে আমার কপালটাই খারাপ, কেন যে এই কপাল নিয়ে পৃথিবীতে আসছিলাম। সিরাত কোনো কথা না বলে মাথা নিচু করে রুমে চলে যায়। এদিকে আমার আম্মু মনে মনে বলে, সিরাত তোর কোনো চিন্তা নেই মা, যেহেতু আমি তোকে এই বাড়িতে এনেছি, সেহেতু তোর এবং তোর মেয়ের ভবিষ্যতের কথা আমি অবশ্যই চিন্তা করব। তারপর নাইরাকে নিয়ে মা বারান্দায় চলে যায়। বাসা থেকে বেরিয়ে যখন ড্রাইভ করে অফিসের দিকে যাচ্ছিলাম, তখন মনে মনে অনুশোচনা হচ্ছিল, খাবারের খোঁটা দেওয়া কি আমার ঠিক হয়েছে তাকে? সিরাতের বাবার বাড়িতে কোনো কিছুর তো অভাব নেই, হয়তো সে বাবার বাসায় থাকতে নিজের খাবারটাও বেড়ে খায়নি, অথচ আমাদের বাড়ি এসে সবার দেখাশোনা থেকে শুরু করে সব কাজ একাই সামলে নেয়। যাই হোক, অনুশোচনা হলো আমার জেদের কাছে, অনুশোচনা হেরে গেল। দেখতে দেখতে অফিসে আসলাম। যদিও বাবা মারা যাওয়ার আগে আমাদের জন্য অনেক সম্পদ রেখে গিয়েছিল, তাও আমি জব করি। অফিসে যেতেই ইরার কল রিসিভ করতেই ওই পাশ থেকে বলে উঠলো, আমার জানটা কি করে? ইরার কণ্ঠ শোনার সাথে সাথে আমার সকল ডিপ্রেশন যেন চলে গেল। আমি বললাম, এই তো আমার জানটার কথাই ভাবছিলাম। ইরা বলল, তা আমার জানটা কি ভাবছিল শুনি? আমি বললাম, তা তো বলা যাবে না। তারপর ইরা বলল, আচ্ছা শোনো, তোমার বউয়ের কি খবর? আমি এবার রেগে গিয়ে বললাম, দেখো ইরা, আরেকবার ওই শব্দটা মুখে উচ্চারণ করবা না। আমি ওকে স্ত্রী হিসাবে কখনোই স্বীকার করি না, ওকে আমার সহ্য হয় না। আমার বউ হবা শুধু তুমি। ইরা বলল, আরে আরে জান, রেগে যাচ্ছ কেন? জাস্ট মজা করলাম। আমি বললাম, সবকিছু নিয়ে মজা করলেও কখনো ওই নামটা মুখেও আনবা না। ইরা বলল, আচ্ছা আচ্ছা বাবা, বুঝেছি। আচ্ছা শোনো না, একটা ব্যাড নিউজ আসছে। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কি খবর জান, বলো তাড়াতাড়ি। ইরা বলল, শোনো না, বাসায় নাকি আজকে আমাকে দেখতে আসবে। আমাদের বিয়ের কথা ভেবেছো কিছু? তাড়াতাড়ি কিছু করো। তার মুখে এমন কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এই মুহূর্তে আমি কি করব? না পারছি সিরাতকে ডিভোর্স দিতে, না পারছি ইরাকে বিয়ে করতে। ইরার প্রতি প্রতিনিয়ত আমার ভালোবাসা বেড়েই যাচ্ছিল, এটা ভেবে যে একটা মানুষ তার প্রিয় মানুষটাকে কতটা ভালোবাসলে তার বিয়ে হয়ে যাওয়ার পরেও বছরের পর বছর অপেক্ষা করতে পারে। দেন আমি তাকে শান্ত কণ্ঠে বললাম, জান একটু ম্যানেজ করো এবারের মতো, খুব শীঘ্রই কোনো একটা উপায় বের করে ফেলবো। এবারের বিয়েটাও তুমি কোনো না কোনো ভাবে আগের মতো অজুহাত দিয়ে ভেঙে ফেললো। ইরা বলল, আর কত বিয়ে ভাঙবো বলো, এই নিয়ে 9 বার। বাবা মায়ের তো আমাকে নিয়ে একটা স্বপ্ন আছে। তাছাড়া প্রতিবেশীরা নাকি বলা বলি করে যে আমাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম আছে, এজন্য বারবার আমার বিয়ে ভেঙে যায়। এভাবে আর চলতে দেওয়া যায় বলো? দেন আমি অনেক অনুরোধ করে বললাম, কলেজা শেষবারের মতো একটু ম্যানেজ করে নাও, কথা দিলাম কোনো না কোনো ভাবে উপায় বের করে ফেলবো। ইরা বলল, ঠিক আছে, দেখি কি করা যায়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ডিউটি শেষ করে আমি তোমাকে নক করব। ইরা বলল, আচ্ছা যান, বাই। ইরার সাথে কথা শেষ করে অফিসের কাজে মনোযোগ দিলাম। অফিসের কাজে মন বসছিল না, কিভাবে কি করব ভাবতে ভাবতে যেন অন্য জগতে হারিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ করে মায়ের ফোন। কি ব্যাপার? মা তো সচরাচর এই সময় ফোন দেয় না। রিসিভ করে আমি বললাম, আসসালামু আলাইকুম আম্মু। মা উত্তেজিত হয়ে সালামের উত্তর দিয়ে বলল, গাইস তোমাদেরকে বিরক্ত করার জন্য দুঃখিত, আমার কোনো ফেসবুক পেজ নাই। তোমরা এই গল্প যে যেখান থেকে শোনো না কেন, তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আসার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। মা উত্তেজিত হয়ে সালামের উত্তর দিয়ে বলল, বাবা সাজিদ, কোথায় আছিস তুই? সর্বনাশ হয়ে গেছে। মায়ের মুখে এমন কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। বাসায় তো সবকিছু ঠিকঠাকই দেখে আসলাম, হঠাৎ করে কি এমন হলো? আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম,
কি হয়েছে মা, বলো আমায়। মা কান্না করতে করতে বলল, তুই চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সিরাত কয়েকবার বমি করে এবং কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে পড়ে। অনেক চেষ্টার পরেও তার জ্ঞান ফেরাতে পারলাম না। এখন তাকে নিয়ে হসপিটালে যাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয় বাবা। মেয়েটার কিছু হয়ে গেলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। মায়ের মুখে এমন কথা শুনে ভিতরটা যেন কেঁপে উঠলো। তাকে সান্ত্বনা দিয়ে বললাম, শান্ত হও মা, কিছু হবে না, আমি এখনই আসছি। আমাকে উত্তেজিত অবস্থায় দেখে আবির সাহেব বলল, কি হয়েছে সাজিদ সাহেব, আপনাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? আমি তাড়াহুড়ো করে বললাম, আবির সাহেব এদিকটা আপনি একটু ম্যানেজ করেন, আপনার ভাবি অসুস্থ, এখনই আমাকে যেতে হবে। আমি সিনিয়র পদে থাকায় ছুটি নিয়ে তেমন সমস্যা হয়নি। আবির সাহেব বলল, ঠিক আছে, আপনি একদমই চিন্তা করবেন না, এদিকটা আমি ম্যানেজ করে নেব, আপনি সাবধানে যান। আর হ্যাঁ, অবশ্যই কোনো সাহায্য লাগলে জানাবেন। তার কাছ থেকে বিদায় নিয়ে আমি দ্রুত হসপিটালে চলে গেলাম। গিয়ে দেখি সিরাতের আব্বু আম্মু সহ সবাই আমার জন্য ওয়েট করতেছে। সবার মুখেই কান্নার ছাপ। আমাকে দেখেই নাইরা আমার কোলে এসে কান্না করতে করতে বলা শুরু করলো, বাবাই তুমি সকালে মামুনিকে বকছিলে, এজন্য লাগ করে সে আর কথা বলে না, ঘুমিয়ে আছে। নাইরার মুখে এমন কথা শুনে সিরাতের আব্বু আম্মু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সবার সামনে আমার মাথা যেন হেঁট হয়ে গেল। নাইরার কথা অস্পষ্ট থাকায় ব্যাপারটাকে গুরুত্ব দিল না। তবে নাইরার কথা শুনে আমার ভেতরটা যেন নড়া দিয়ে উঠলো। কয়েক ঘন্টা পর ডক্টর বের হতেই আমার আম্মু উত্তেজিত অবস্থায় জিজ্ঞেস করলো, ডক্টর আমার মেয়েটা এখন কেমন আছে, ওর কি হয়েছে বলুন ডক্টর। ডক্টর বলল, দেখুন অবস্থা খুব বেশি খারাপ নয়, তবে বহুদিন ধরে অতিরিক্ত মানসিক চাপ এবং নিজের প্রতি অযত্নের কারণে দুর্বল হয়ে সেন্সলেস হয়ে পড়েছে। তাকে একদমই মানসিক চাপে রাখা যাবে না, তাকে সবসময় হাসি খুশি রাখতে হবে। যদি অতিরিক্ত মানসিক চাপে থাকে তাহলে একটা সময় এটা বড় প্রবলেমের কারণ হতে পারে। ডক্টরের মুখে এমন কথা শুনে নিজেকে অপরাধী মনে হচ্ছিল। মনে মনে ভাবছিলাম, আমার জন্যই মেয়েটার আজকে এই অবস্থা। হয়তো সকালে অসুস্থ ছিল, এজন্য উঠতে পারেনি, এজন্য সময় মতো চা আনতে পারেনি। আর আমি কিছু না জেনে না বুঝে তার সাথে বাজে ব্যবহার করলাম। আমার খুব অনুশোচনা হচ্ছিল যে সে এত কষ্ট করে আমাদের জন্য, এমনকি নিজের অসুস্থতার কথাও গোপন রাখে, আর আমি কি না তার সাথে খারাপ ব্যবহার করি। পরক্ষণে আবার মনে মনে ভাবি, কিন্তু এখানে আমার তো কোনো দোষ নেই। আমি তো তাকে মন থেকে কখনোই চাইনি, বিয়েও করতে চাইনি। আমাকে জোর করে বিয়ে দিয়েছে। জোর করে বিয়ে দিলে এমন হওয়াটাই তো স্বাভাবিক। সিরাতের আম্মু বলে উঠলো, ও কি নিয়ে এত চিন্তায় থাকে বেআইন? আমার আম্মু কথা লুকিয়ে বলল, সেটাই তো বুঝি না, সবসময় তো হাসি খুশি থাকে, হয়তো পুরনো শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি। যাই হোক, কয়েক ঘন্টা পর তাকে নিয়ে বাসায় আসলাম। সিরাতের আম্মু এসেছে। সিরাতের জ্ঞান ফেরার পর সে একদম চুপচাপ, কেউ কিছু জিজ্ঞেস করলেও কথা বলে না, এজন্য কেউ তাকে জোর করে কিছু জিজ্ঞেসও করে না। আমি দোটানার মধ্যে পড়ে গেলাম। রাতে খাওয়া দাওয়া শেষে আমি আমার রুমে চলে গেলাম ঘুমোতে। আমরা যে আলাদা রুমে ঘুমাই সেটা সিরাতের মা বুঝতে পারেনি। মনে মনে হয়তো ভাবছে যে সে এসেছে এজন্য আমি অন্য রুমে ঘুমোচ্ছি। রুমে এসে বিছানায় শুতে ইরার মেসেজ, গুড নিউজ আছে জান। বুঝলাম বিয়েটা এবারও কোনোভাবে ভেঙেছে। খুশি হব না কি করবো বুঝতেছিলাম না। এমন দোটানার জীবন নিয়ে মরে যেতে ইচ্ছে করছিল। যাই হোক, তাকে বললাম, কি গুড নিউজ জান? এরা বলল, আজকেও বলছি ছেলে পছন্দ হয়নি। অবশ্য ছেলেকে আমার আব্বুরও পছন্দ হয়নি, এজন্য বিয়েটা ভাঙাটা এবার সহজ হয়েছে। তবে এভাবে প্রতিবার ভাঙা যাবে না, তুমি কিছু একটা ম্যানেজ করো। আমি বললাম, ঠিক আছে, আমি দ্রুত কোনো একটা উপায় বের করে ফেলবো। তার সাথে কিছুক্ষণ কথা বলে তার থেকে বিদায় নিয়ে ঘুমানোর ট্রাই করলাম। কোনোভাবেই দু চোখের পাতা এক করতে পারছি না। ওদিকে সিরাতের জন্য টেনশন হচ্ছিল এবং অনুশোচনাও হচ্ছিল নিজের প্রতি। এপাশ ওপাশ করতে করতে শেষ রাতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। সকালে উঠে দেখি টেবিলে চা রাখা। মনে মনে ভাবলাম, কি ব্যাপার, সিরাত তো অসুস্থ, তাহলে চা রাখলো কে? হঠাৎ করে চোখে পড়লো পাশে একটা চিরকুট রাখা আছে। চিরকুট দেখে আর বুঝতে বাকি রইলো না যে এটা সিরাতি হবে। চিরকুট খুলে আমি পড়তে শুরু করলাম। লেখাগুলো এমন ছিল যে, কালকে রাতে অনেক অসুস্থ ছিলাম, এজন্য সময় মতো চা আনতে পারিনি। প্লিজ কিছু মনে করবেন না, আমার উপর রেগে থাকবেন না, নেক্সট টাইম আর কখনো এমনটা হবে না। চিরকুটটা পড়ার সময় মনের অজান্তে যেন চোখে পানি চলে আসছিল। মনে মনে ভাবলাম, একটা মেয়ে কিভাবে এতটা ধৈর্যশীল হয়, এতটা কেয়ারিং হয়। যাই হোক, আজকে সিরাতকে মোটামুটি সুস্থ লাগে। আমি সকলের সাথে ব্রেকফাস্ট করে অফিসের উদ্দেশ্যে বের হতে যাব। এমন সময় নাইরা বলে ওঠে, বাবাই আমার জন্য চকলেট আনতে ভুলবা না কিন্তু। আমি তাকে কোলে নিয়ে কপালে চুমু খেয়ে বললাম, ঠিক আছে মামুনি, এবার লক্ষ্মী মেয়ের মতো মায়ের সাথে খেয়ে নাও। নাইরার সাথে প্রথমবার এমন ভালো ব্যবহার দেখে সবাই যেন অবাক। সিরাত এবং মা একে অপরের দিকে তাকাচ্ছে, তারা যেন বিশ্বাসই করতে পারছে না। আমার শাশুড়ি তো কিছুই জানেন না, সে তো আনন্দে আত্মহারা। যাই হোক, বাসা থেকে বের হয়ে নিজেকে কোশ্চেন করলাম, আচ্ছা আমার মতো এত জঘন্য অভিনেতা কি পৃথিবীতে আর কেউ আছে? আমি আমার ভুলগুলো বুঝতে পারলেও ইরার প্রতি থাকা গভীর ভালোবাসার জন্য ভুলগুলো আর শুধরানোর সুযোগ হয়ে ওঠে না। এভাবে কয়েক মাস কেটে গেল, সবকিছু স্বাভাবিক।
কিন্তু আমার ভিতরে অস্বাভাবিক যন্ত্রণা চলতেছে, যেহেতু ইরাকে কথা দিয়েছি যে আমি তাকে বিয়ে করব। সো যেভাবেই হোক বিয়ে তো তাকে করতেই হবে। দেখতে দেখতে সিরাতের সঙ্গে আমাদের বিয়ের প্রায় 3 বছর হয়ে গেল। তারপর সিদ্ধান্ত নিলাম যে না, এই সম্পর্ককে আর স্থায়ী করতে চাই না। এখন হাজারো চেষ্টা করেও সিরাতের একটা ভুল খুঁজে পাই না। সে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার সব কথা পালন করে। হাজারো চেষ্টা করেও যখন তার কোনো দোষ খুঁজে পাচ্ছিলাম না, তখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে না, আমি মাকে সরাসরি বলে দিব যে তার কোনো দোষ নেই, কিন্তু আমি তাকে ডিভোর্স দিব। তাকে নিয়ে আমি সংসার করতে চাই না। আমি আমার ভালোবাসার মানুষ ইরাকে বিয়ে করতে চাই। যেমন ভাবা তেমন কাজ। একদিন অফিস থেকে সন্ধ্যায় বাসায় এসে দেখি নাইরা, সিরাত এবং আমার আম্মু 3 জন বসে আছে। আমি তাদের কাছে গিয়ে দাঁড়াতেই নাইরা আমার কোলে আসতে চাইলো, কিন্তু ওই দিন আমি কোলে নিলাম না। আমি দ্রুত বলতে শুরু করলাম, মা, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না। ইরার সাথে আমার বহু বছরের সম্পর্ক, আমি তাকে বিয়ে করতে চাই এবং সিরাতকে আমি ডিভোর্স দিতে চাই। তুমি আমাকে যতই বোঝানোর চেষ্টা করো না কেন, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবো না। আমার মুখে এমন কথা শুনে মা এবং সিরাত চোখের পানি ধরে রাখতে পারলো না। আমি আর এক মুহূর্ত দেরি না করে উঠে রুমে চলে গেলাম। সিরাতও নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। এদিকে সিরাতকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার আম্মু খুঁজে পাচ্ছিল না, তাই সেও চুপচাপ কান্না করতেছিল, কিছুই বললো না। নাইরাকে কিছু বুঝতে দিবে না, এজন্য মা কান্না লুকিয়ে তাকে নিয়ে রুমে চলে গেল। খাওয়া দাওয়া না করে আমি শুয়ে পড়লাম। 2 চোখের পাতা আজও এক করতে পারছি না। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আচ্ছা, আমি কোনো ভুল করতেছি না তো? এজন্য আমাকে পস্তাতে হবে না তো? যাই হোক, একটা পর্যায়ে মনকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে না, আমি তোমার ভালোবাসার মানুষকে পাচ্ছি, তাহলে পস্তাতে হবে কেন? এভাবে চিন্তা করতে করতে কখন যে রাত 3টা বেজে গেল টেরই পেলাম না। হঠাৎ করে মনের ভিতরে কেমন যেন যন্ত্রণা অনুভব করলাম। সিরাতকে খুবই দেখতে ইচ্ছে করছিল, এমনটা এর আগে কখনোই হয় নাই। কি অদ্ভুত, তাকে আমার ভালো লাগে না, আমি অন্য কাউকে ভালোবাসি। কিন্তু যখন তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলাম, তবে আজকে কেন তার প্রতি এমন অদ্ভুত অনুভূতি কাজ করতেছে? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চুপে চুপে তার রুমের দিকে এগিয়ে গেলাম। দরজার কাছে দাঁড়াতেই ভিতর থেকে ফোপানির আওয়াজ আসতেছিল। মনে হচ্ছিল কেউ যেন কারোর সাথে কথা বলছে। ব্যাপারটা আমি বুঝলাম না। আজকে তো নাইরাও মায়ের রুমে ঘুমিয়েছে, তাহলে সিরাত ফুপিয়ে ফুপিয়ে কান্না করে কার সাথে এমন কথা বলতেছে? ব্যাপারটা কোনোভাবেই বুঝতেছিলাম না। তারপর দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম এবং একটা পর্যায়ে বুঝলাম সে তাহাজ্জুদের নামাজ পড়তেছে এবং ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর কাছে কান্না করতেছে। হয়তো কোনো অভিযোগ করতেছে আমার নামে। ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। যাই হোক, ওখানে আর সময় না দিয়ে নিজের রুমে এসে ঘুমানোর চেষ্টা করলাম। সিদ্ধান্ত ফাইনাল, আমি তাকে ডিভোর্স দিবই। যাই হোক, যেমন ভাবা তেমন কাজ। পরদিন সকালবেলা সিরাতকে নিয়ে চলে গেলাম। কাগজপত্র সবকিছু রেডি, দিনমোহরের 10 লাখ টাকাও রেডি। সিগনেচার করতে যাব, এমন সময় বাসা থেকে দারোয়ান আঙ্কেলের ফোন। আঙ্কেল অস্থির হয়ে বলল, স্যার, আপনারা কোথায়? ম্যাডাম তো স্ট্রোক করেছে, কোনো কথা বলছে না, চোখ বন্ধ করে আছে। আপনারা তাড়াতাড়ি আসুন, আমি তাকে নিয়ে হসপিটালে যাওয়ার ব্যবস্থা করতেছি। দারোয়ানের এমন কথা শুনে সিরাত চোখের পানি ধরে রাখতে পারলো না। আমি সিগনেচার না করে দ্রুত হসপিটালে চলে গেলাম। নাইরাকেও বাসায় রেখে আসছিলাম। হসপিটালে গিয়ে দেখি নাইরা কান্না করতেছে। আমাকে দেখেই আমার কোলে এসে আরো জোরে কান্না করতে শুরু করলো। আমরা যাওয়ার আগে সিরাতের আব্বু আম্মু ওখানে উপস্থিত হয়েছিল। মায়ের জন্য আমি ছটফট করছিলাম, চোখের পানি যেন থামছেই না। সিরাত এবং নাইরাও কান্না করতেছে। আমি মায়ের কাছে যেতে চাইলে ডক্টর আটকে দেয় এবং বাইরে ওয়েট করতে বললে। 1 ঘন্টা ওয়েট করার পরে ডক্টর যখন বের হলো, সে বের হয়ে বলল, দেখুন, রোগের অবস্থা আশঙ্কাজনক, জ্ঞান এখনো ফেরেনি, ফেরার সম্ভাবনাও খুব কম। আমি চিৎকার করে কান্না শুরু করলাম। ডক্টর আমাকে সান্ত্বনা দিয়ে বলল, এখনই ভেঙে পড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। তাকে বলুন তিনি চাইলে 1 মুহূর্তে সবকিছু সমাধান করে দিতে পারে। এটা বলে ডক্টর চলে গেল। তারপর আমার শ্বশুর আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখো বাবা, ভেঙে পড়লে হবে না, আমাদেরকে স্ট্রং থাকতে হবে। তারপর না খেয়ে না ঘুমিয়ে হসপিটালে কাটিয়ে দিলাম 3 দিন। সিরাতেরও ঘুম, খাবার সবকিছু হারিয়ে গেছে। নাইরা অসুস্থ হয়ে পড়বে বলে তাকে নিয়ে তার নানু বাসায় চলে গেছে। মাঝে মাঝে এসে আমাদেরকে দেখে যায়। 4 দিনের দিন ডক্টর এসে আমাকে হঠাৎ বলে, রোগের জ্ঞান ফিরেছে, তবে সেটা অল্প সময়ের জন্য। রোগের সবচেয়ে আপনজন, সবচেয়ে কাছের মানুষ, তার কাছে যেতে পারেন, তবে তার সাথে বেশি কথা বলবেন না, তাকে প্রেশারাইজ করবেন না। আমি সিরাতের দিকে তাকালাম, বললাম, তুমিও চলো, কারণ এতদিনে আমি এটা বুঝে গিয়েছি যে আমার আম্মু আমার থেকেও সিরাতকে বেশি ভালোবেসে ফেলেছে। হঠাৎ করে খেয়াল করলাম আমার শাশুড়ি নাইরাকে নিয়ে হসপিটালে চলে এসেছে। নাইরা নাকি তার দাদুকে দেখার জন্য অনেক কান্না করছিল। তারপর নাইরাকে নিয়ে আমরা 3 জনেই মায়ের কাছে গেলাম। কাছে যেতেই আমার আম্মু নাইরাকে কোলে নিল এবং কান্না করতে করতে বলল, বাবা সাজিদ, জীবনে আমি তোর কোনো আবদার অপূর্ণ রাখিনি, বিনিময় তোর কাছে চাইনি, এমনকি তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি দ্বিতীয়বার বিয়ে পর্যন্ত বসিনি। আজ একটা জিনিস চাবো, তুই দিবি? মায়ের পা ধরে কান্না করতে করতে বললাম, হ্যাঁ মা, বলো, কি চাও তুমি? জীবন দিয়ে হলেও তোমার কথা রাখবো।
মার কথা বলতে কষ্ট হচ্ছিল, চোখ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় সে আমাকে বলল, বাবা, এই অবোধ শিশুটার কথা চিন্তা করে হলেও তোরা কেউ কাউকে কখনো ছেড়ে যাস না। মায়ের এমন কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মা এটা কি আবদার করলো, যাকে আমি সহ্য করতে পারি না, যার সাথে আমার বিয়ে দেওয়া হয়েছিল জোর করে, তাকে নিয়ে কিভাবে আমি সারা জীবন সংসার করব। হে আল্লাহ, এ কি কঠিন পরীক্ষায় ফেললে তুমি। একদিকে ইরার প্রতি ভালোবাসা আমার দিন দিন বেড়েই যাচ্ছিল, যেখানে সিরাতকে ডিভোর্স দিয়ে আমি দ্রুত ইরাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, সেখানে মা এটা কি আবদার করলো। একবার মনে মনে ভাবলাম, আচ্ছা আমি কি মাকে সরাসরি বলে দিব যে আমি তার আবদার রাখতে পারবো না। পরক্ষণে মনে হলো যে মা শুধুমাত্র আমার ভবিষ্যতের কথা চিন্তা করে জীবনের যৌবন, শখ, আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়েছে। আজকে সেই মায়ের কথা কিভাবে অমান্য করি। মনে মনে কথাগুলো ভাবছিলাম আর চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়ছিল। কয়েক মিনিট পরে মা আমাকে আর কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে আস্তে আস্তে নিজের চোখ বন্ধ করে নিল। আমি হাউমাউ করে কান্না শুরু করলাম। আমার কান্না শুনে ডক্টর আসলো, আমাকে সান্ত্বনা দিয়ে বাইরে নিয়ে গেল। কিছুক্ষণ পরে ডক্টর জানালেন যে মা আর এই পৃথিবীতে নেই, তিনি আমাদের সবাইকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গিয়েছেন। নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্তান মনে হচ্ছিল নিজেকে। মনে মনে ভাবছিলাম, এই সবকিছু হয়েছে আমার জন্যই আমার মা অভিমান করে আমাকে ছেড়ে চলে গিয়েছে। যদি সিরাতকে ডিভোর্স দেওয়ার কথা না বলতাম, তাহলে মা হয়তো আরো কিছুদিন আমাদের মাঝে থাকতো। আমি চাইলেই মাকে হাসি খুশি রাখতে পারতাম। কথাগুলো ভাবছিলাম আর দেওয়ালে আঘাত করছিলাম। কান্না করতে করতে আমার চোখের পানি যেন শেষের দিকে, মানসিক ভাবে একদম ভেঙে পড়ছি। আমার শরীরে যেন আর কোনো শক্তি নেই। কয়েক ঘন্টা পর আমি সেন্সলেস হয়ে পড়ি। তারপর ওই হসপিটালে আমাকে ভর্তি করানো হয়। এতক্ষণে আমার আত্মীয় স্বজন, সিরাতের আব্বু আম্মু সবাই হাসপাতালে উপস্থিত। কেউ কেউ মাকে বাসায় নেওয়ার ব্যবস্থা করছে, কেউ কেউ আবার আমার পাশে বসে আছে। নাইরা তো নানুর সাথে চলে গিয়েছে। এদিকে নাইরা আমার মাথার পাশে বসে এক হাত দিয়ে নিজের চোখ মুছতেছে, অন্য হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাদের পরিবারটা যেন মুহূর্তেই দুঃখের কালো চাদরে ঢেকে যায়। আমার মাকে বাসায় এনে খাটিয়ায় শুয়ে রাখা হয়। একমাত্র ছেলে আমি, আমাকে ছাড়া তো জানাজাও হবে না। আমার মাকে শেষ বিদায় দেওয়ার জন্য সুন্দর করে সাজানো হচ্ছে। আর এদিকে আমি হসপিটালের বেডে শুয়ে আছি। কয়েক ঘন্টা পর আমার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই দেখি সিরাত আমার পাশে বসে কান্না করতেছে। আমি সেন্সলেস হয়ে পড়লেও জ্ঞান ফেরার সাথে সাথে আমার মায়ের কথা মনে পড়ে। আমার অস্বাভাবিক আচরণ দেখে আমার কয়েকটা কাজিন আমাকে আটকে ফেলে এবং আমাকে নিয়ে বাসায় আসে। সিরাত আমার সাথেই ছিল। বাসায় এসে দেখি বাসা ভর্তি মানুষ, সবাই নিস্তব্ধ। কারো মুখে কোনো কথা নেই, কারো মুখে হাসি নেই। আমাকে দেখেই সিরাতের আব্বু বলে ওঠে, দেখো বাবা, বাস্তবতা মেনে নিতে হবে। জীবন মরণ এগুলো আমাদের হাতে নেই। ভেঙে পড়লে চলবে না, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। নিজেকে কোনোভাবে ক্ষমা করতে পারছিলাম না, শান্তও হতে পারছিলাম না। যাই হোক, সময় তো আর আমার জন্য অপেক্ষা করবে না। ইমাম সাহেব আমার কাছে এসে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখুন সাজিদ সাহেব, জন্ম মৃত্যু এগুলো আমাদের হাতে নেই। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এখন দাফন শেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য মন খুলে দোয়া করবেন, আল্লাহ যেন ওপারে তাকে ভালো রাখে। মনে রাখবেন, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ইমাম সাহেবের কথা একটু শক্ত হলাম এবং ফ্রেশ হয়ে জানাজার নামাজে দাঁড়ালাম। তারপর সবার কাছে মায়ের হয়ে নিজে ক্ষমা চাইলাম এবং সবার উদ্দেশ্যে বললাম, দেখুন, আমার মা যদি মনের অজান্তেও কারো মনে কষ্ট দিয়ে থাকে, তাহলে আল্লাহর রাস্তে তাকে মাফ করে দিবেন। এবং যদি আপনাদের সাথে তার কোনো দেনা পাওনা থাকে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং সব শেষে আমার মায়ের জন্য মন খুলে দোয়া করবেন। কথাগুলো বলার সময় নিজেকে আর ধরে রাখতে পারলাম না। অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম। ইমাম সাহেব নামাজ শুরু করলো। এক পর্যায়ে নামাজ শেষ হলো। মায়ের খাটিয়া যখন কাঁধে নিলাম, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্তান মনে হচ্ছিল নিজেকে। অসহায় লাগতেছিল। মনে মনে শুধু একটা কথাই সাড়া দিচ্ছিল, আজকে আমার জন্য আমার মায়ের এই অবস্থা। পৃথিবীতে আপন বলতে শুধু মাই ছিল। আজকে আমার জন্যই সেও আমাকে ছেড়ে চলে গেল। আমার জন্যই আমি তাকে হারিয়ে ফেললাম। একজন সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে কষ্টকর জিনিস হচ্ছে তার কাঁধে মায়ের খাটিয়া বহন করা। যাই হোক, অনেক কষ্ট করে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। কিভাবে মায়ের কবরে মাটি দিব, কিভাবে মা আমাকে ছাড়া একা থাকবে, আমি কিভাবে তাকে ছাড়া থাকবো। যাই হোক, বাস্তবতা তো আর অস্বীকার করা যাবে না। আমি অনেক কষ্টে এক মুঠো মাটি দিলাম এবং সাথে সাথে সেন্সলেস হয়ে গেলাম। আমাকে কয়েকজন ধরে ঘরে নিয়ে এলো। এদিকে বাকি কাজগুলো আমার কাজিনরা সম্পূর্ণ করলো। সিরাত তো যেন পাগল প্রায়। সে আমাকে সেবা করবে নাকি নিজেকে সামলাবে সেটাই বুঝতেছিল না। যাই হোক, এভাবে কেটে গেল কয়েক সপ্তাহ। আমরা একটু স্বাভাবিক, কিন্তু আমার মনে শুধু একটা কথাই বাজতেছিল যে আমি অপরাধী। আমার জন্যই আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছে। এভাবে দম বন্ধ হয়ে যাওয়া অবস্থায় কেটে গেল 6 থেকে 7 মাস। কিন্তু এতদিনেও আমার জীবন থেকে ইরা কিংবা সিরাতের কারো অধ্যায় পুরোপুরি শেষ হয়নি। তারা দুজনেই এখন আমার জীবনের সাথে জড়িয়ে আছে। এদিকে ইরার পাগলামি যেন দিন দিন বেড়েই যাচ্ছিল। সে আমার প্রতি এতটাই আসক্ত হয়ে গেছিল যে
আমাকে ছাড়া তার দম বন্ধ হয়ে আসতেছিল। আমি ইরাকে এতটা ভালোবাসতাম যে তার এই কষ্ট আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তারপর মায়ের দেওয়া প্রতিশ্রুতি এবং ইরার কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিলাম যে এই ব্যাপারটা নিয়ে সিরাতের সঙ্গে খোলামেলা কথা বলতে হবে। তারপর একদিন রাত তখন গভীর, ঘরে কেবল নাইরার মৃদু শ্বাস প্রশ্বাস আর ঘড়ির কাঁটার টিকটিক শব্দ। সিরাত জানালার পাশে বসে আছে, চোখ লালচে, কাদো কাদো ভাব। আমি দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। সিরাতের মুখটা যেন গম্ভীর, চোখে কান্না কান্না ভাব। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললাম, তোমার সাথে আমার কিছু কথা আছে। সিরাত মুখ না ঘুরিয়ে ভাঙা কণ্ঠে বলল, কি আর বলার সাজিদ, আমি তো জানি তুমি কে চাও। সাজিদের গলাটা একটু কঠিন হয়ে উঠলো এবং বলল, দেখো সিরাত, সত্যিটা তো তুমি জানোই, আমি কখনোই তোমাকে চাইনি। তোমাকে আমি বিয়ে করেছি মায়ের জোরাজুরিতে। আমার ভালোবাসা, আমার প্রতিশ্রুতি সবই ইরার কাছে। তাই আমি ঠিক করেছি আমি ওকে বিয়ে করব। আমার মুখে এমন কথা শুনে সিরাত অবাক হয়ে আমার দিকে তাকালো, চোখ জলে ভিজে গিয়েছে। সে কান্না করতে করতে বলল, তাহলে আমি বললাম, দেখো, আমার জন্যই আমাদের মা আমাদেরকে ছেড়ে অকালে চলে গিয়েছে এবং যাওয়ার সময় আমার কাছে একটা আবদার করেছে। আমি তার কোনো আবদার অপূর্ণ রাখবো না, আমি তার কথার অবাধ্য হতে পারবো না। তাই আমি ঠিক করেছি আমি তোমাকে ছাড়বো না, তোমাকে ডিভোর্স দিব না। শুধুমাত্র তোমাকে এবং তোমার মেয়ের ভরণ পোষণ দিয়ে তোমাদেরকে অন্য বাসায় রাখবো। কিন্তু আমি কখনোই তোমাকে বউয়ের মর্যাদা দিব না, আমি শুধুই আমার দায়িত্ব পালন করব। সিরাতের কলেজে যেন কেঁপে উঠলো। সে কাপা কণ্ঠে বলল, মানে আমি থাকবো শুধু দায়িত্ব হিসেবে, ভালোবাসার এক বিন্দু ছাড়াই? আমি উত্তর দিলাম, আমার ভালোবাসা আমি একবারই দিয়েছি, সেটা ইরাকে। তোমার ভাগ্যে সেটা লেখা ছিল না তুমি তোমার মেয়েকে নিয়ে আলাদা বাসায় থাকবে। আমি নিয়মিত প্রয়োজনীয় খরচ পাঠিয়ে দেব। আমি ইরাকে একদমই কষ্ট দিতে পারবো না, বুঝেছো? কথাগুলো শুনে সিরাত স্তব্ধ। বুকের ভিতর যেন ফেটে যাচ্ছিল, চিৎকার করতে মন চাচ্ছিল, কিন্তু ঠোঁট শক্ত করে চেপে ধরলো। অনেকক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে সাজিদ, তুমি যদি তাই চাও তাহলে তাই মেনে নেব। কিন্তু আমার একটা আবদার আছে, নাইরা যেন কখনো না বোঝে যে তার বাবা তাকে ফেলে চলে গিয়েছে। তার চোখে তুমি সারা জীবন নায়ক হয়েই থেকো। এমন কথা শুনে সাজিদ মুখ ঘুরিয়ে নিল। এক মুহূর্তের জন্য সিরাতের জন্য তার অনুশোচনা হলো না। ঘর ভরে গেল এক অদ্ভুত নীরবতায়, যেন দেয়ালগুলো আজ এই তিক্ত সত্যর সাক্ষী হয়ে গেল। যাই হোক, কয়েক মাস পর আমার বিয়ের খবর চারদিক ছড়িয়ে পড়লো। ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে ইরাকে বিয়ে করলাম। ইরা আমার পাশে দাঁড়িয়ে গর্বের হাসি দিচ্ছিল, চোখে মুখে জয়ের উজ্জ্বলতা। আর আমি অবশেষে যেই মানুষটাকে ভালোবাসতাম তাকে সারা জীবনের জন্য নিজের করে পেয়েছি। এর থেকে খুশির বিষয় আমার জীবনে আর কিছুই হতে পারে না। কিন্তু তারপরেও ভিতরে ভিতরে কোথাও যেন একটা শূন্যতা অনুভব করছিলাম। অনুষ্ঠান শেষে অতিথিরা বিদায় নেওয়ার পর আমি এক মুহূর্তের জন্য ভাবলাম, সিরাত এখন কোথায়, ও কি করে? কিন্তু ভালোবাসার পূর্ণতা আমাকে ওকে নিয়ে ভাবতে দিল না। একদিকে খুশি লাগছিল, অন্যদিকে নিজেকে অপরাধীও মনে হচ্ছিল। মনে মনে ভাবছিলাম, আচ্ছা, আমি কি মায়ের প্রতিশ্রুতি ঠিকঠাক রাখতে পেরেছি? কিন্তু ইরার প্রতি থাকা গভীর ভালোবাসার জন্য আমি মন গড়া যুক্তি মিলাতে লাগলাম। মনে মনে ভাবলাম যে ঠিকই তো, আমি তো প্রতিশ্রুতি ঠিকঠাক পালন করতেছি। আমি তো সিরাতকে ডিভোর্স দেইনি, বরং সুন্দর করে তাদের ভরণ পোষণ দিব। ওদিকে সিরাত নাইরাকে নিয়ে ভাড়া বাসায় উঠেছে। ছোট একটা ঘর, সাদামাটা আসবাবপত্র। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মেয়েকে কোলে নিয়ে জানালার পাশে তাকিয়ে থাকে। চুপচাপ মনে মনে ভাববে, আমার কপালে হয়তো সুখ লেখা নেই, কিন্তু নাইরার কপালে আমি কষ্ট লিখতে দিব না। সাজিদ যতই দূরে থাকুক, মেয়ের চোখে তার বাবার মর্যাদা অটুট থাকবে। নাইরা মায়ের আঁচলের আড়ালেই বড় হচ্ছে। খেলতে খেলতে যখন বাবার কথা জিজ্ঞেস করে, সিরাত মৃদু হেসে বলে, তোমার বাবা অনেক দূরে চাকরি করে, তুমি যখন বড় হবে তখন অনেক অনেক খেলনা নিয়ে তোমার কাছে আসবে। মায়ের মুখে এমন কথা শুনে নাইরা চোখ জ্বলে ওঠে আনন্দে, আর সিরাত মুখ ঘুরিয়ে ফেলে যাতে তার কান্না মেয়েটা দেখতে না পায়। এদিকে আমি আর ইরা নতুন সংসার শুরু করেছি। ইরা খুব যত্ন করে আমাকে, আমার মন জয় করার চেষ্টা করে। আমিও ধীরে ধীরে ডুবে যেতে থাকি ইরার ভালোবাসায়। বাইরে থেকে আমাদের সংসারটা সুখী আর শান্তিপূর্ণ দেখায়, কিন্তু আমি একা হলে হঠাৎ করে নাইরার মুখ চোখের সামনে ভেসে ওঠে। মনে পড়ে সিরাতের নিঃশব্দ চোখ দুটো। যখন তাদের কথা মনে পড়ে তখন মনের অজান্তেই বুকটা কেমন যেন ভারী হয়ে যায়। কিন্তু ইরার কাছে এসব কিছুই প্রকাশ করি না, বরং সবকিছু চাপা দিয়ে নিজের সুখ খুঁজতে চাই। এভাবে কয়েক বছর কেটে গেল। নাইরা পড়াশোনা চালিয়ে যাচ্ছে। মেয়েটা এখন স্কুলে যায়, মেধাবী, শান্ত ও প্রাণোচ্ছল। অন্যদিকে আমি চাকরি করে সংসার চালাচ্ছি। ইরার সঙ্গে নতুন সংসার শুরু করলেও মনের মাঝে হঠাৎ করে আগের স্মৃতি খোঁচা দেয়। নাইরার ছবি, সিরাতের নিঃশব্দ চোখ, সবকিছু মিলেমিশে আমাকে যেন অস্থির করে তোলে। আমি চেষ্টা করি ইরার সঙ্গে সুখে থাকার, তবে মাঝে মাঝে মনে হয় হারানো কিছু যেন পুরোপুরি কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়। ইরা খুব যত্ন করে, নতুন করে বাড়ি সাজানো, খাওয়া দাওয়া, ছোট ছোট সারপ্রাইজ সবই একা হাতে সামলায়। ইরার যত্ন আর ভালোবাসায় আমি ডুবে গেলেও ভিতরে ভিতরে মনে হয় কিছু একটা নেই যা আগে ছিল। ওদিকে সিরাতের জীবনটাও সহজ নয়। ছোট ঘরে দুজনের জন্য সবকিছু নিজের হাতেই সামলাতে হয়, কিন্তু সে কখনোই হতাশ হয় না। নাইরাও আস্তে আস্তে বড় হতে থাকে। প্রতিদিন নতুন নতুন প্রশ্ন জিজ্ঞেস করে, কখনো বাবার কথা, কখনো স্কুলের গল্প।
সিরাত ধীরে ধীরে শিখে গেছে তার অভিমান চাপা দিয়ে মেয়ের জন্য শক্ত থাকতে। সিরাত মনে মনে ভাববে, আমার দুঃখ আর অভিমান সবকিছু ফেলে একমাত্র নাইরার চোখে আমি চিরকাল শান্তি দেখতে চাই। নাইরা আস্তে আস্তে বড় হতে থাকে, তার ইচ্ছে করে তার বাবার সঙ্গে খেলতে। সে কখনো কখনো সিরাতের কাছে তার বাবার কথা জিজ্ঞেস করলেও সিরাত নানানভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এভাবেই যাচ্ছিল দিনগুলি। আমি ইরাকে নিয়ে বেশ ভালোই ছিলাম। অন্যদিকে সিরাত ও নাইরাকে মানুষ করার জন্য ব্যস্ত ছিল। একদিন অফিস থেকে বাসায় আসার সময় হঠাৎ করে গাড়ির ব্রেক ফেল করে এবং একটা গাছের সাথে গিয়ে জোরে ধাক্কা লাগে। আমি প্রচন্ড আঘাত পেয়ে জ্ঞান হারালাম। সাথে সাথে মানুষের ভিড় জমে গেল গাড়ির চারপাশে। আমার পকেট থেকে আইডি কার্ড এবং ফোন বের করে একজন আমার বাসায় অর্থাৎ ইরার কাছে ফোন দিল। ঘটনাটা শোনার পরে ইরার যেন জ্ঞান হারানোর মতো অবস্থা। পাগলের মতো কান্না করতে করতে হসপিটালে চলে আসলো। আমাকে বেডে শুয়ে থাকতে দেখে ছটফট করতেছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন আমার চেয়েও বেশি কষ্ট পাচ্ছে সে। যাই হোক, কয়েক ঘন্টা পর আমার জ্ঞান ফিরলো এবং ডক্টর বলল, রোগীর অবস্থা খুব বেশি খারাপ নয়, তবে মাথায় একটু চোট পেয়েছে। কয়েক সপ্তাহ রেস্টে থাকতে হবে। যে ওষুধগুলো দিব সেগুলো নিয়ম করে খাওয়ালে ঠিক হয়ে যাবে। এবং ইরাকে বলল ভালোভাবে যত্ন নিবেন। ডক্টরের মুখে এমন কথা শুনে ইরা যেন স্বস্তি পেল। তারপর আমাকে নিয়ে বাসায় আসা হয়। ইরা বেশ ভালোই সেবা যত্ন করে আমায়। ইরার এমন সেবা যত্ন দেখে মনে মনে ভাবছিলাম যে সত্যি ভাগ্য করে ইরার মতো একটা মেয়ে পেয়েছি। সত্যি আমার সিদ্ধান্ত ভুল ছিল না। ইরা খুব সাবধানতার সাথে আমাকে ওষুধ খাইয়ে দিত, নিজের হাতে খাবার খাইয়ে দিত। কিন্তু দুদিন পরে হঠাৎ করে আমি কেমন যেন অসুস্থতা অনুভব করতে লাগলাম। মাথা ঘুরতে শুরু করলো, প্রচুর ঘুম পাচ্ছিল। দিনের প্রায় অর্ধেকটা সময় ঘুমিয়েই কাটাচ্ছিলাম। এরই মধ্যে সিরাত খবর পেয়ে নাকি একদিন আমাকে দেখতেও আসছিল, কিন্তু ইরা তাকে বাসায় ঢুকতে দেয়নি, বরং অপমান করে তাকে তাড়িয়ে দেয়। নাইরা অনেক কান্না করলে সিরা অনেক রিকোয়েস্ট করে যেন একটিবার সে তার বাবাকে দেখতে পায়, কিন্তু ইরা কোনোভাবেই রাজি হলো না এবং বলল, সাজিদ তোমাদের সাথে দেখা করতে চায় না এবং তোমাদের নিয়ে আর কিছু ভাবতেও চায় না। ওকে দেখাশোনা করার জন্য আমি আছি। ভালোই ভালোই বাসা থেকে বেরিয়ে যাও, না হলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। নাইরার কান্নাও ইরার মনে এক বিন্দু অনুভূতি সৃষ্টি করতে পারেনি। তারপর সিরাত অসহায়ের মতো মন খারাপ করে নাইরাকে নিয়ে চলে আসে। নাইরা এখন বেশ বড় হয়েছে। সিরাত আর সত্যটা না লুকিয়ে তাকে সবকিছু খুলে বলে, কিন্তু আমি যে অপরাধী নাইরার কাছে সেটা সে লুকায়। মেয়ের কাছে আমার সম্মানটা নষ্ট হতে দেয়নি। মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য সে আবারও মিথ্যা কথা বলে যে, দেখো মা, একদিন তোমার বাবা আমাদের কাছে ঠিকই ফিরে আসবে। যাই হোক, এমন কথা শুনে নাইরা কান্নায় ভেঙে পড়লেও মায়ের মতো নিজেকে সামলে নেয়। এদিকে দিন দিন আমার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। আশ্চর্যের ব্যাপার, ইরা এই ব্যাপারে ডক্টরকে কিছুই জানাচ্ছিল না। সে নিজেই নিয়ম করে ওষুধ খাওয়াতো। একদিন আমি ঘুমাচ্ছিলাম, শরীরে ক্লান্তি, চোখে ঘুম। এমন সময় ইরা কিছু কাগজ নিয়ে এসে আমাকে সিগনেচার করতে বলে। আমি তাকে এতটাই ভালোবাসতাম যে তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম এবং তাকে বিশ্বাস করে কিসের কাগজ, কিসের সিগনেচার কিছুই জানার প্রয়োজন মনে না করে ঘুম ঘুম চোখে আমি সিগনেচার করে দেই। তারপর আমার কিছু আর মনে নেই। পরদিন সকালবেলা আমার জ্ঞান ফিরতে দেখি ইরা আমার পাশে নেই। আমি অনেক কষ্ট করে উঠে দাঁড়াই এবং বাড়িতে খুঁজে দেখি, কোথাও তাকে পেলাম না, এমনকি ফোনেও পাচ্ছিলাম না। তারপর দারোয়ান চাচাকে ডেকে জিজ্ঞেস করতেই সে বলে, স্যার, আমি তো কিছু জানি না, তবে কালকে দেখেছি ম্যাডাম অনেক সাজুগুজু করে সন্ধ্যার পরেই কোথায় যেন বেরিয়ে গেছে, আমাকে কিছুই বলে যায়নি। যাই হোক, আমি আবার রুমে চলে আসি। কিছুক্ষণ পর হঠাৎ করে একটা মেসেজ আসলো, কংগ্রাচুলেশন আমার বোকা গোলমুল সাজিদ, এতক্ষণে হয়তো সুস্থ হয়ে গেছো। আর থ্যাংক ইউ এজন্য যে খুব সুন্দর করে তোমার সকল সম্পত্তি আমার নামে করে দিয়েছো। ব্যাপারটা আমি কিছুই বুঝতেছিলাম না, কিসের সম্পত্তি আর কিসের তার নামে করে দিয়েছি। পরক্ষণে আমার মনে হলো গতকাল রাতে আমি কিছু কাগজ সিগনেচার করেছিলাম। আমার বুঝতে আর কিছু বাকি রইল না। মনে মনে ভাবলাম, তাহলে ইরা আমার সাথে এতদিন নাটক করেছে, আমাকে ভালোবাসার অভিনয় করেছে শুধুমাত্র আমার সম্পত্তির জন্য। তার মানে সে আমাকে ভুল ওষুধ খাইয়ে অচেতন রাখার চেষ্টা করছিল। দেন তাকে ফোন করতেই ফোন ওয়েটিং এ পাই। কিছুক্ষণ পর আবার ট্রাই করতে দেখি আমাকে ব্লক করে রেখেছে। আমি যেন মায়ের কথা অমান্য করে নিজের জীবনটা নিজেই ধ্বংস করে দিয়েছি। আমি নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না। বাকরুদ্ধ হয়ে প্রায় 30 মিনিট এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। দেন কিছুক্ষণ পরে একটা অন্য নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজটা এমন ছিল যে, আমার গোলমুলো বোকা সাজিদ, যত দ্রুত সম্ভব তুমি বাসা ত্যাগ করো। মেসেজটা দেখার পরে জীবনের মায়া ত্যাগ করে সারা জীবনের জন্য মায়ের কাছে যেতে ইচ্ছে হচ্ছিল। কি আর করবো, শেষমেশ নিঃস্ব হয়ে রাস্তায় নেমে পড়ি। মনে মনে আল্লাহকে বলি, হে আল্লাহ, তুমি এত বড় শাস্তি দিচ্ছ কেন আমায়? কি এমন অন্যায় করেছিলাম আমি? পরক্ষণে মনে হলো আমি আমার মায়ের কথা রাখিনি। যেই মা আমার ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের সকল সকাল্লাদ বিসর্জন দিয়েছিল, সেই মা শেষ বিদায়ের সময় একটা আবদার করেছিল, তার সেই আবদারটাও আমি পূরণ করিনি। এজন্য হয়তো আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিয়েছে। এভাবে রাস্তায় কয়েকদিন পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলাম। পরবর্তীতে জানলাম ইরা নাকি আমার বিয়ের কয়েক মাস পরেই অন্য একটা ছেলেকে বিয়ে করেছিল। সে শুধুমাত্র আমার সম্পদের জন্য আমার সাথে এত বছর ভালোবাসার অভিনয় করেছে। আর অ্যাক্সিডেন্টটাও নাকি
তার প্ল্যান ছিল সে আমাকে সারা জীবনের জন্য এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল। এজন্য সে প্ল্যান করে আমার গাড়ির ব্রেক নষ্ট করে দেয়, কিন্তু ভাগ্যের জোরে আমি বেঁচে যাই। তারপর কোনো কুল কিনারা না পেয়ে লজ্জা শরম ফেলে দিয়ে আমি সিরাতের বাসায় গিয়ে উঠি। কলিং বেল বাজতেই নাইরা এসে দরজা খুলে এবং আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাহ, বেশ বড় হয়ে গেছে মেয়েটা। সবসময় আমাকে দেখলে সে আগে আমার কোলে ওঠার জন্য বায়না করত, কিন্তু আজকে তাকে দেখার সাথে সাথে আমার দু চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। আমার ভিতরটা যেন ছটফট করছিল। আমি তার দিকে দুহাত এগিয়ে দিলাম, কিন্তু ওই দিন সে আর আমার কোলে আসলো না। আজকে বহুদিন পরে তাদেরকে দেখতেছি, খুব আপন লাগছে তাদের। মনে হচ্ছিল যেন খুব মূল্যবান কিছু একটা অনেকদিন পরে ফিরে পেয়েছি। আমাকে দেখতেই সিরাত স্বাভাবিকভাবে বলল, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। সিরাতের এমন ব্যবহারে বেশ অবাক হলাম। তার ব্যবহারে মনে হচ্ছিল যেন এতদিন আমি তাদের সাথেই ছিলাম। প্রতিদিনের মতো আজকেও বাসায় আসছি, এজন্য সে আমাকে ফ্রেশ হয়ে আসতে বলছে। ব্যাপারটা আমি বুঝলাম না, মাথার উপর দিয়ে গেল। দেন আমি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে আসলাম। দুদিন ধরে না খাওয়া। সিরাত খাবার বেড়ে দিল। নাইরা দূরে দাঁড়িয়ে আমাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। আমি কোনো কোশ্চেন করলাম না, অপরাধীর মতো চুপচাপ খেয়ে নিচ্ছিলাম। হঠাৎ করে সিরাত প্রশ্ন করলো, কোনো সন্ধান পেয়েছো এরার? আমি চমকে উঠলাম এবং বললাম, তুমি জানো কিভাবে এসব? সিরাত বলল, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না। আসলে ধারণার সঙ্গে আমার যোগাযোগ ছিল। সে আমাকে প্রতিনিয়ত সকল তথ্য দিত। এরা তোমার সম্পত্তি নিয়ে পালিয়েছে সেটা আমি জানি, এবং সে যে পালাবে সেটাও আমি বুঝেছিলাম। তার উপর সন্দেহ হয়েছিল, কিন্তু তোমাদের ব্যাপারে আমার কথা বলার কোনো অধিকার ছিল না, এজন্য কিছু বলিনি। আমি কান্না করতে করতে বললাম, অনেক বড় ভুল করেছি, তোমার সাথে অনেক অন্যায় করেছি। জানি এই অন্যায়ের কোনো ক্ষমা হতে পারে না, তবুও নির্লজ্জের মতো শেষবারের মতো তোমার কাছে এসেছি। আজকে আমি নিঃস্ব, তুমি কি তোমার এই নিঃস্ব হাজবেন্ডটাকে আবারও আপন করে নেবে? আমার কথা শুনে সিরাত চোখের পানি ধরে রাখতে পারলো না। সে কান্না করতে করতে বলল, যেহেতু মেয়ের বাবা ফিরে এসেছে এবং মেয়েকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তার বাবা একদিন ঠিকই ফিরে আসবে, এবং সেটা যখন সত্যি হয়েছে তাহলে আমার কোনো আপত্তি নাই। তার কথাগুলো যেন আমার বুকে আঘাত করছিল। নাইরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল এবং কান্না করছিল। হঠাৎ করে আমার মনে পড়লো তাকে ডিভোর্স দিতে যাওয়ার আগের সেই রাতের কথা, সেই রাতের তাহাজ্জুদ নামাজের কথা। আমি তাকে নরম কণ্ঠে বললাম, তোমাকে ডিভোর্স দিতে যাওয়ার আগের রাতে আল্লাহর কাছে কান্না করতে করতে আমার নামে কি এমন অভিযোগ করেছিলে? আমার মুখে এমন কথা শুনে সিরাজ যেন আকাশ থেকে পড়লো। সে অবাক হয়ে বলল, সেটা তুমি কিভাবে জানলে? আমি বললাম, আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখার জন্য সেই রাতে তোমার রুমে গিয়েছিলাম, কিন্তু দরজা বন্ধ ছিল, এজন্য দেখতে পাই নাই। তাই দরজার বাইরে দাঁড়িয়ে তোমার কথা শুনছিলাম। আমার মুখে এমন কথা শুনে সিরাত অজরে কান্না করে ফেললো এবং বলল, তাহলে শোনো, বিয়ের পরেই আমি তোমাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছিলাম। ভাবছিলাম তুমি আমাকে মেনে নেবে, আমাদের সুন্দর একটা সংসার হবে, কিন্তু আমার প্রতি তোমার ঘৃণা এবং অবহেলার কারণে সেটা প্রকাশ করতে পারিনি। তোমাকে ছেড়ে থাকতে হবে এটা কখনো মেনে নিতে পারিনি। আমি কখনোই চাইনি যে আমাদের ডিভোর্স হোক, কারণ আমাদের ডিভোর্স হলে মেয়েটা তার বাবা হারাবে, মানুষ তাকে নানান খারাপ কথা শোনাবে যে মেয়েটার বাবা নেই এবং মায়ের চরিত্র খারাপ, এজন্য তার বারবার বিয়ে ভেঙে যায়। এজন্য আমি আল্লাহর কাছে একটা জিনিসই চেয়েছিলাম, যে তুমি যেন কোনোদিনও হারিয়ে না যাও, কোনো একদিন তুমি যেন আমাকে মেনে নাও। যদি হারিয়েও যাও তাহলে কোনো না কোনো একদিন যেন আবারও আমাদের কাছে ফিরে আসো, মেয়ের বাবার রূপে সারা জীবন তার ছায়া হয়ে থাকো। কথাগুলো শোনার পরে দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করছিলাম। ওদিকে নাইরা পিছনে বসে হাততালি দিল এবং মুচকি হেসে বলল, না না, আমি কিন্তু কিছুই দেখিনি। এমন কথা শুনে আমরা দুজনেই লজ্জায় লাল হয়ে গেলাম। তারপর আমি তার দিকে হাত বাড়াতেই সে আমাকে এসে জড়িয়ে ধরলো। যাই হোক, পরক্ষণে আমার মনটা খারাপ হয়ে গেল। কিভাবে সিরাত এবং নাইরার দায়িত্ব নিব, কিভাবে সংসার চালাবো? আমার তো চাকরিটাও নেই। আমি নরম কণ্ঠে বললাম, আচ্ছা সিরাত, আমি কিভাবে এখন সংসার চালাবো? সিরাত বলল, আমাদের জন্য রিস্ক চালাতে পারবো না? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, দরকার হলে দিনমজুরি করব, তাও তোমাদেরকে আর কখনো ছেড়ে যাব না, আর কষ্ট দিব না। সিরাত বলল, আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো, সকালে একটা সারপ্রাইজ দিব। তারপর আমি নাইরাকে নিয়ে রুমে চলে গেলাম। এত বছরের জমানো কথাগুলো নাইরা মনে হচ্ছিল যেন এক রাতেই বলে শেষ করে ফেলবে। আমি নীরবে শুনতেছিলাম। একটা পর্যায়ে কখন যে নাইরা আমার বুকে ঘুমিয়ে পড়েছে টেরি পেলাম না। আমিও ঘুমিয়ে পড়লাম, তবে মনের ভেতরে সেই সারপ্রাইজের কথা ঘুরতেছিল। পরদিন সকালবেলা ফ্রেশ হয়ে নাস্তা করার পরে আমি বললাম, আজকে নাকি কি সারপ্রাইজ দিবা? সিরাত মুস্কি হেসে বলল, লাগবে সারপ্রাইজ? আমি বললাম, হ্যাঁ, আমার মিষ্টি বউটা যদি দেয় তাহলে তো অবশ্যই লাগবে। সিরাত বলল, দিব, তবে নিচে রিক্সা রাখা আছে, যাও আজকে থেকে কাজে বেরিয়ে পড়ো, সন্ধ্যায় বাসায় ফিরলে দিব। আমি কোনো কথা না বলে হ্যাঁ সম্মতি দিয়ে বেরিয়ে পড়লাম। কখনো রিক্সা চালাইনি, তাও মনের জোরে বেরিয়ে পড়লাম। প্রচুর লজ্জাও লাগতেছিল, তবে মনের ভিতরে আজকে অন্যরকম একটা শান্তি কাজ করতেছে।
মজার বিষয় হচ্ছে নাইরার কাছে আসার পরে একবারও ইরার কথা মনে পড়লো না। যাই হোক, অনেক কষ্ট করে সারাদিনে 250 টাকা ইনকাম করলাম এবং বাসায় এসে সিরাতের হাতে দিলাম। টাকাটা দেখেই সিরাত আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো, কান্না করতেছো কেন? সিরাত আরো জোরে জোরে কান্না করতে করতে বলল, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম যে তুমি সত্যি আমাদের জন্য কাজ করতে পারো কিনা, রিক্সা চালাতে পারো কিনা। তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? যাই হোক, আর কষ্ট করতে হবে না, আজকের পর থেকে তুমি ব্যবসা করবে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু ব্যবসা করতে তো অনেক টাকা লাগে, সেটা কোথায় পাবো? সিরাত বলল, 1 মিনিট ওয়েট করো। এটা বলেই সে নিজের রুমে চলে গেল। কয়েক মিনিট পরে কিছু কাগজ নিয়ে এসে আমার হাতে দিল। কাগজগুলো দেখে আমি তো অবাক। কি ব্যাপার? এটা তো আমার বাড়ির এবং সমস্ত সম্পত্তির দলিল এবং মায়ের সিগনেচার করাও আছে। বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে সিরাত বলল, শোনো তাহলে আমি সবকিছু বলি। মা মারা যাওয়ার কিছুদিন আগে আমাকে ডেকে বলে, মাগো, আমি তোকে এই বাড়িতে আমার ছেলের বউ করে এনেছিলাম। ভাবছিলাম ও সবকিছু মেনে নিবে, কিন্তু অনেকদিন হয়ে গেল ও তোকে নিজের করে মেনে নিতে পারেনি। তাই তোর ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, আমার নাইরার ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, এজন্য আমি ভাবতেছি আমার সমস্ত সম্পত্তি তোকে এবং নাইরাকে লিখে দিব। আমি মাকে বলছিলাম, মাগো, এগুলো আমাদের কিছুই লাগবে না, কিন্তু মা আমার কোনো কথাই শুনলো না। অর্ধেক আমার নামে এবং অর্ধেক নাইরার নামে করে দিয়েছে এবং আমাকে একটা শর্ত দিয়ে বলেছিল, মাগো, সাজেদকে কখনো ঠকিও না। যদি সাজেদ তোমাকে ছেড়েও যায় তাহলেও ঠকিও না। কথাগুলো শুনে আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি অবাক হয়ে বললাম, তাহলে আমি যে সিগনেচার করে সবকিছু ইরার নামে করে দিয়েছি, ইরা যে সবকিছু নিয়ে গেল? আমার এমন কথা শুনে সিরাত আমার গালটা টেনে বলল, আরে গাধা, তুমি যে দলিলে স্বাক্ষর করেছো সেটা ছিল শুধুমাত্র নকল দলিল। আসল দলিল অনেক আগেই মা আমাকে দিয়েছিল। ঘটনাটা শোনার পরে আমি যেন খুশিতে পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর সিরাতকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিলাম। হাসবো নাকি কান্না করব কিছুই বুঝতেছিলাম না। যাই হোক, এদিকে নাইরা দরজায় দাঁড়িয়ে কাশি দিয়ে বলল, আসতে পারি? আমরা আবারও লজ্জা পেয়ে গেলাম এবং দৌড়ে এসে আমার গলা জড়িয়ে ধরলো। শুরু হলো আমাদের সংসার জীবনের নতুন অধ্যায়। আর ওদিকে ইরার নামে কমপ্লেন করতে পুলিশ তাকে ধরে নিয়ে খুব সুন্দর করে আপ্যায়ন করে। সো গাইস, ফাইনালি তোমাদের ইমোশন বিধবা মেয়েকে বিয়ে গল্পটা আজকে শেষ হলো। ভাবতেই খারাপ লাগে তাই না? তো যাই হোক, এই গল্প থেকে আমরা 2টা শিক্ষা নিতে পারি। এক, আমাদের বাবা মায়ের কথা একটু দেরিতে হলেও সত্য হয়, কিন্তু আমরা তা অমান্য করে ফেললি। তাদের কথা আমাদের ভালো লাগে না, তবে দিন শেষে দেখা যায় তাদের কথাগুলোই পুঙ্খানুপুঙ্খানুভাবে সত্য হয়। মা বাবা যেমনই হোক না কেন, প্রত্যেকটা পিতামাতা তার সন্তান কিভাবে ভবিষ্যতে ভালো থাকবে সেই চিন্তায় ব্যাকুল থাকে। নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে তাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা যখন বড় হই, প্রতিষ্ঠিত হই, তখন মুহূর্তেই তাদের ত্যাগের কথা ভুলে যাই। তারা বিরুদ্ধ হয়ে গেলে তাদের কথায় কোনো গুরুত্ব দেই না, মূল্যায়ন করি না। ফলে দিন শেষে দেখা যায় ব্যর্থতা আমাদেরকে ঘিরে ধরে। 2, টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে, টাকার জন্য অসম্ভবকে সম্ভব করতে পারে। টাকার জন্য মানুষ সবচেয়ে নিকৃষ্ট হতে পারে। টাকার জন্য আমাদের প্রিয় মানুষগুলো মুহূর্তের রং বদলে আমাদের সাথে প্রতারণা করতে পারে। এজন্য আবেগের বশে তাদেরকে অন্ধবিশ্বাস করা যাবে না। ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বোকার মতো কোনো সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস করা যাবে না। মনে রাখবা, এই পৃথিবীতে তুমি যতই কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখো না কেন, তোমার বিপদে পিতামাতা ছাড়া কেউই তোমাকে সঙ্গ দিবে না। অতএব সকল পরিকল্পনা, সকল কাজ এমন ভাবে করতে হবে যেন ভবিষ্যৎ জীবন ক্ষতিগ্রস্ত না হয়।